ইরা আপু, এত রাতে তুমি আমার রুমে? কোনো সমস্যা হয়েছে? ইরা নীরব। ইরা ধীরে ধীরে দরজাটা ভেতর থেকে লাগিয়ে দিল। তার ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি ফুটে উঠল। সে হাসিটা দেখে আরাফের বুকের ভেতর কেমন যেন ধক করে উঠল। আপু, দরজা বন্ধ করলে কেন? কোনো উত্তর না দিয়ে ইরা এক পা দুই পা ধীরে ধীরে আরাফের দিকে এগিয়ে গেল। তার চোখে মুখে এমন এক কঠিন অভিব্যক্তি যা আগে কখনো দেখেনি আরাফ। কি হয়েছে? তুমি আমাকে ভয় পাইয়ে দিচ্ছ। প্লিজ বলো কি হয়েছে। হঠাৎ করে ইরা উচ্চস্বরে চিৎকার করে উঠল। বাঁচাও, কেউ আছো? বাঁচাও। আরাফ যেন জমে গেল। কি হচ্ছে, কেন হচ্ছে, কিছুই বুঝে উঠতে পারছিল না। আপু, তুমি এসব কেন করছো? আমি তো কিছুই করিনি। বাহিরে থেকে ততক্ষণে জোরে জোরে দরজার ধাক্কার শব্দ ভেসে আসছে। ইরা, দরজা খোল। কি হয়েছে? মা, দরজা খোল। এরা গভীর একটা শ্বাস নিল, তারপর নিচের চুলগুলো এলোমেলো করে দিল। কাঁধ থেকে ওড়নাটা এলোমেলো করে দিল। চোখ দুটো হাত দিয়ে ঘষে লাল করে নিল। মুহূর্তের মধ্যেই নিজেকে এমনভাবে সামলে নিল যেন ভয়ঙ্কর কিছু ঘটেছে। দরজার লক খুলতেই সে ছুটতে গিয়ে মায়ের বুকে মুখ লুকিয়ে দিল। মা। এরার বাবা মা হতভম্ব হয়ে গেলেন। আর আপু নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। সে বুঝতেই পারছে না কয়েক মুহূর্তের মধ্যে পরিস্থিতি কিভাবে এত ভয়াবহ মোড় নিল। কি হয়েছে ইরা? এভাবে চিৎকার করছিস কেন? তোকে এমন দেখাচ্ছে কেন? আম্মু। এরা কাঁপতে কাঁপতে মায়ের বুকে মুখ লুকিয়ে ফেলল। কান্নায় তার কথা জড়িয়ে যাচ্ছে। আরাফ আমার সঙ্গে জোর করে। বাকিটুকু আর বলতে পারল না সে। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। আরাফ যেন পাথর হয়ে গেল। কয়েক সেকেন্ড আগেও সে কিছুই বুঝতে পারছিল না। আর এখন তার উপর এমন এক অভিযোগ এসে পড়েছে যা সে স্বপ্নেও কল্পনা করেনি। ইরা তার থেকে 6 বছরের বড়। ছোটবেলা থেকেই বড় বোনের মতো সম্মান করেছে তাকে। কিন্তু আজ সেই মানুষটাই তার দিকে আঙুল তুলেছে। হারামজাদা। কোনো কথা শোনার সুযোগ না দিয়ে তিনি সজোরে একটা চড় বসিয়ে দিলেন আরাফের গালে। চড়ের আঘাতে চলে গেল আরাফ। গালে হাত রেখে নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল সে। চোখ বেয়ে নীরবে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অশ্রু। তোকে আমরা আশ্রয় দিয়েছি, মানুষ করেছি এই দিনের জন্য। তুই আমাদের সম্মান মাটিতে মিশিয়ে দিলি। তোকে না আনলে আজ রাস্তায় পড়ে থাকতিস। মামা। চুপ, একদম চুপ। আমার সামনে দাঁড়িয়ে আমাকে মামা ডাকবি না। আজ থেকে তুই আমার কাছে মৃত। প্রতিটা শব্দ যেন ধারালো ছুরির মতো আরাফের বুক চিরে দিচ্ছিল। সে বুঝতেই পারছে না কি অপরাধের শাস্তি সে পাচ্ছে। তোকে তো আমি নিজের সন্তানের মতো মানুষ করেছি, সেই তুই আমাদের বিশ্বাসের এভাবে প্রতিদান দিলে, আমাদের মাথা হেট করে দিলে। আরাফ কাঁদতে কাঁদতে মামির পায়ে বসে পড়ল। আল্লাহর কসম, মামি, আমি নির্দোষ। আমি এমন কিছুই করিনি। কেন ইরা আপু আমার সঙ্গে এমন করছে আমি নিজেও জানি না। প্লিজ আমার কথা একবার বিশ্বাস করুন। তাহলে কি বলতে চাস? আমি নিজের সম্মান নিয়ে মিথ্যা নাটক করছি? এরা চোখের পানি মুছে বাবা মায়ের দিকে তাকালো। দেখলে আব্বু, এখন উল্টো আমাকেই দোষ দিচ্ছে। তোমরা তো নিজের চোখে দেখেছো আমি কেমন অবস্থায় ছিলাম। তারপরেও ও বলছে সব আমার বানানো। মামা প্লিজ আমার কথাটা একবার শুনুন। যদি আমার কোনো খারাপ উদ্দেশ্যই থাকতো তাহলে আমি ইরা আপুর রুমে যেতাম। কিন্তু আপনারাই ভাবুন, আমি তো নিজের রুমেই ছিলাম। ইরা আপুই আমার রুমে এসেছে। আমি এখনও বুঝতে পারছি না উনি আমার সঙ্গে এমন কেন করছে। আরাফের কথায় ইরা এক মুহূর্তের জন্য থমকে গেল। তার চোখে যেন ক্ষণিকের অস্থিরতা ফুটে উঠল। কিন্তু পরের মুহূর্তেই সে আবার ফুপিয়ে কেঁদে উঠল। আব্বু আম্মু, আমি পানি খেতে উঠেছিলাম। আমার রুমে পানি ছিল না, তাই ড্রয়িং রুমের দিকে যাচ্ছিলাম। তখন আরএফের রুম থেকে একটা শব্দ শুনে মনে হলো হয়তো কোনো সমস্যা হয়েছে, তাই দরজা খুলে ভেতরে ঢুকেছিলাম। কিন্তু ঢোকার সঙ্গে সঙ্গে ও দরজা বন্ধ করে দিল। বাকিটুকু আর বলতে পারল না ইরা। কান্নায় তার গলা আটকে গেল। সে আবার মায়ের বুকে মুখ লুকিয়ে ফেলল। আমি কখনো ভাবিনি নিজের পরিবারের একজন মানুষ আমার সঙ্গে এমন করবে। ইরার কান্না দেখে তার বাবা মায়ের মুখ আরও কঠিন হয়ে উঠল। অন্যদিকে আরাফ মরিয়া হয়ে কিছু বলতে চাইলেও কেউ যেন তার কথা শুনতেই রাজি নয়। তার মনে হচ্ছিল সত্যিটা যেন অসংখ্য মিথ্যার শব্দের নিচে চাপা পড়ে যাচ্ছে। আল্লাহর কসম, আমি নির্দোষ। আমি কোনো অন্যায় করিনি। আপনারা চাইলে যা খুশি শাস্তি দিন,
কিন্তু অন্তত একবার আমার কথাটা বিশ্বাস করার চেষ্টা করুন। কিন্তু সেই মুহূর্তেই ঘরের পরিবেশ এতটাই উত্তপ্ত ছিল যে আরাফের প্রতিটি কথাই যেন দেয়ালে গিয়ে ফিরে আসছিল। তার নির্দোষ চিৎকার কারো কানে পৌঁছাচ্ছিল না। আবারও কান্নায় ভেঙে পড়ল ইরা। তার কান্না শুনে বাবা মায়ের রাগ আরও বেড়ে গেল। আজকের পর তুই আর কোনোদিন এই বাড়িতে পা রাখবি না। এখনই আমার চোখের সামনে বের হয়ে যা। আরাফ অসহায় চোখে একবার সবার দিকে তাকালো। তার মনে হচ্ছিল সত্যিটা চিৎকার করে বলেও আজকেও বিশ্বাস করবে না। ঠিক তখনই ইরা আবার মুখ খুলল। না আব্বু, ও যদি এখন চলে যায় তাহলে আমার সম্মানের কি হবে? সমাজ আমাকে কি বলবে? যে আমার সম্মান নষ্ট করেছে তাকেই আমি বিয়ে করতে চাই। কথাটা শুনে ইরার বাবা মা দুজনেই স্তব্ধ হয়ে গেলেন। কিছুক্ষণ নীরব থাকার পর বাবা ধীরে ধীরে বললেন, ভেবে বলছিস তো মা, যার বিরুদ্ধে তুই এমন অভিযোগ করছিস তাকেই বিয়ে করতে চাস? হ্যাঁ আব্বু, আমি চাই না আমার জন্য আরেকটা নির্দোষ মানুষের জীবন নষ্ট হোক। যার জন্য আমার সম্মান নষ্ট হয়েছে তার দায়িত্ব তাকেই নিতে হবে। আরাফের মাথার ভেতর যেন সবকিছু ঘুরপাক খেতে লাগলো। এক মুহূর্তেই তার পুরো পৃথিবী বদলে গেছে। ছোটবেলায় মাকে হারিয়েছে, বাবাও বহু বছর আগে তাকে ছেড়ে চলে গেছে। এই মামির আশ্রয়ে বড় হয়েছে সে। আজ সেই আশ্রয়টা যেন তার জন্য বন্ধ হয়ে গেল। নির্দোষ হয়েও সে দাঁড়িয়ে আছে আসামির কাঠগড়ায়। কিন্তু নিজের নির্দোষতা প্রমাণ করার মতো একজন মানুষও আজ তার পাশে নেই। ঠিক আছে, আর কোনো কথা নয়, সবাই নিজ নিজ রুমে যাও। কাল সকালেই আমি কাজের সঙ্গে কথা বলে তোদের বিয়ের ব্যবস্থা করব। কথাটা বলেই তিনি কিছুক্ষণ থামলেন। তারপর আরাফের দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে আবার বললেন, আরাপ, একটা কথা ভালো করে শুনে রাখ। তোকে আমি নিজের ছেলের মতো মানুষ করেছি, আশ্রয় দিয়েছি, পড়াশোনা করেছি, নিজের সন্তানের মতো ভালোবেসেছি। আজ যদি সত্যি আমার প্রতি সেই ঋণের সামান্য মূল্য তোর কাছে থাকে, তাহলে আমার মেয়ের সম্মান আর নষ্ট হতে দিবি না। এই বিয়েতে তোর সম্মতি দিতে হবে। আরাফ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। নিজের নির্দোষিতা প্রমাণ করার ভাষাটুকু যেন হারিয়ে ফেলেছে। তার মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যে মেয়েটাকে সারা জীবন বড় বোনের সম্মান দিয়ে এসেছি, তাকে আমি কিভাবে বিয়ে করব? কিন্তু পরক্ষণেই মনে পড়ল নিজের অতীত। ছোটবেলায় মা মারা যাওয়ার পর এই মামা মামি তাকে আশ্রয় দিয়েছেন। বাবাও বহু আগেই তাকে ফেলে চলে গেছেন। আর যদি তাদের কথার অবাধ্য হয় তাহলে যাওয়ার মতো তার আর কোনো জায়গা নেই। নীরবে মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইল আরাফ। কিছুক্ষণ পর মামা মামি নিজেদের রুমে চলে গেলেন। পুরো বাড়িটা নিস্তব্ধ হয়ে গেল। ড্রয়িং রুমে শুধু মুখোমুখি দাঁড়িয়ে রইল আরাফ আর ইরা। হঠাৎ ইরার ঠোঁটের কোণে এক চিলতে বিজয়ের হাসি ফুটে উঠল। কি রে, বলেছিলাম না? ভালোভাবে বলেছিলাম, কিন্তু রাজি হলি না। এখন দেখ, শেষ পর্যন্ত আমার কথাই হলো, আমি জিতে গেছি। আপু, তুমি আমার সঙ্গে এমন করলে কেন? আমি তো তোমাকে সবসময় নিজের বড় বোনের মতোই সম্মান করেছি। সেই জন্যই তো আমি তোকে ভালোবাসি, আর তোকে অন্য কারোর হতে দিতে পারবো না। কয়েকদিন আগে নিজের মুখে বলেছিলাম আমাকে বিয়ে করতে, কিন্তু তুই শুধু বলেছিলি তুই আমার থেকে 6 বছরের বড়। তুমি আমার আপু, তোমাকে আমি কোনোদিন ওই চোখে দেখতে পারবো না। সেই দিনই ঠিক করে ফেলেছিলাম, যেইভাবেই হোক তোকে আমার করব। কথাগুলো শুনে আরাফের বুকের ভেতরটা যেন হাহাকার করে উঠল। এত বড় একটা ষড়যন্ত্রের শিকার হয়েছে সে, কিন্তু এখন তার সত্যিটা বলেও কোনো লাভ নেই। কেউ তাকে বিশ্বাস করবে না আর। ভারী পায়ে নিজের রুমে ফিরে দরজাটা বন্ধ করে দিল সে। বিছানায় বসতে মাথাটা ঝিমঝিম করে উঠল। চোখের সামনে বারবার ভেসে উঠছে আজকের প্রতিটি মুহূর্ত। তার জীবনটা যেন এক রাতে অন্ধকারে ডুবে গেল। হঠাৎ মোবাইলের স্ক্রিনে ভেসে উঠল আরিফা। নামটা দেখে আরাফের বুকটা মোচড় দিয়ে উঠল। কাপা হাতে কলটা রিসিভ করলো সে। কি করছো জান? পড়া শেষ হয়েছে? হ্যাঁ, শেষ হয়েছে। তোমার গলাটা এমন শোনাচ্ছে কেন? সব ঠিক আছে তো? আরাফ ঠোঁট কামড়ে নিজের কান্না চেপে রাখার চেষ্টা করলো। বুকের ভেতরটা যেন আগুনে পড়ছে, তবু নিজেকে সামলে নিয়ে বলল, শোনো, আজকে শরীরটা খুব একটা ভালো লাগছে না, একটু রেস্ট নেব, পরে তোমাকে ফোন দিচ্ছি, কেমন? কি হয়েছে? জ্বর এসেছে? ডাক্তার দেখিয়েছো? তোমার কথা শুনে আমার একদম ভালো লাগছে না। না, তেমন কিছু না, পরে কথা বলবো।
আর এক মুহূর্ত নিজেকে সামলাতে পারল না সে, তাড়াতাড়ি কলটা কেটে দিল। ফোনটা বিছানায় ছুড়ে দিতেই দুহাতে মুখ থেকে হাউমাউ করে কেঁদে উঠল আরাফ। 3 বছরের ভালোবাসা, আরিফাকে নিয়ে কত শত স্বপ্নে দেখেছিল সে। ছোট্ট একটা চাকরি করবে, তারপর খুব সাধারণ একটা সংসার, সুখে দুঃখে দুজন একসাথে বাকি জীবনটা কাটিয়ে দেবে। মা বাবাহীন এই কঠিন জীবনে আরিফাই ছিল তার একমাত্র সঙ্গী, একমাত্রই মানুষ যে তাকে নিঃস্বার্থভাবে বুঝত। কিন্তু আজ এক রাতেই সবকিছু শেষ হয়ে যাচ্ছে। পরিস্থিতি তাকে এমন এক অন্ধকার গহ্বরে ঠেলে দিয়েছে যেখান থেকে বের হওয়ার কোনো পথ সে খুঁজে পাচ্ছে না। কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছিল সে নিজেও বুঝতে পারেনি। আরাব, দরজা খোল। পরিচিত কণ্ঠে ঘুম ভাঙল তার। চোখ মুছে দরজা খুলতেই দেখল মামা হাতে একটি শেরওয়ানি নিয়ে দাঁড়িয়ে আছেন। এই নে, এটা পরে নে, আর একটু পর কাজে চলে আসবে। কয়েকজন আত্মীয় স্বজনকে খবর দিয়েছি। খুব বড় করে বিয়ে দিতে পারছি না, কিন্তু একেবারে চুপিচাপও দিতে পারি না। এমনিতেই সম্মান যা নষ্ট হওয়ার হয়েছে। কথাগুলো বলে তিনি চলে গেলেন। আরব দরজাটা বন্ধ করে শেরওয়ানিটা ছুঁড়ে মারল মেঝেতে। পরক্ষণই হাঁটু গেড়ে বসে আবারও কান্নায় ভেঙে পড়ল। তার ভালোবাসার মানুষটা এখনো কিছুই জানে না। এদিকে আরিফা একের পর এক কল দিয়ে যাচ্ছে, প্রায় 15টি মিসড কল। অবশেষে কাপা হাতে আবার কলটা রিসিভ করলো আরাফ। কি হয়েছে তোমার? কখন থেকে কল দিচ্ছি, একটা উত্তরও দিচ্ছ না। শরীর এখন কেমন? আমার খুব ভয় লাগছে। শরীরটা এখনো খুব খারাপ লাগছে। জ্বর এসেছে? আমি চলে আসবো তোমার কাছে। এই কথাটা শুনি আরাফের বুকের ভেতরটা হাহাকার করে উঠল, চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আমি তোমাকে খুব ভালোবাসি আরিফা। হঠাৎ এসব কথা বলছো কেন? কি হয়েছে বলো। আমাকে ক্ষমা করে দিও। আমি পরিস্থিতির শিকার হয়ে গেছি। যাদের মাথার উপর বাবা মা থাকে না তাদের হয়তো এত বড় স্বপ্ন দেখা উচিত নয়। আমি ভেবেছিলাম তোমাকে নিয়ে একটা ছোট্ট সংসার করব, কিন্তু ভাগ্য আমার জন্য অন্য কিছু লিখে রেখেছে। আরাফ, প্লিজ আমাকে ভয় পাইয়ে দিও না। স্পষ্ট করে বলো কি হয়েছে। সকাল থেকেই আমার বুকটা কেমন করছে, মনে হচ্ছে তোমাকে হারিয়ে ফেলবো। এখন রাখতে হবে, পরে সব বলবো, আজ আর পারছি না। আর এক সেকেন্ডও লাইনে থাকতে পারল না সে। কলটা কেটে ফোনটা বন্ধ করে দিল। অন্যদিকে আরিফা বারবার কল করতে লাগলো, কিন্তু প্রতিবারই একই উত্তর, দ্য ফোন ইজ সুইচড অফ। ফোনটা বুকের সঙ্গে চেপে ধরে নিঃশব্দে কাঁদতে লাগলো সে। বেশ কিছুক্ষণ পর কাজে এসে উপস্থিত হলেন। তার সঙ্গে এলেন কয়েকজন নিকট আত্মীয় স্বজনও। বাড়ির পরিবেশটা তখন থমথমে, কারো মুখে হাসি নেই, নেই কোনো আনন্দের ছাপ, যেন সবাই বাধ্য হয়ে একটি আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে এসেছে। ইরা মাঝে মাঝেই আর চোখে আরাফের দিকে তাকাচ্ছিল, কিন্তু আরাফের দৃষ্টি তখনও মাটিতে স্থির। মুখে কোনো অনুভূতি নেই, চোখে নেই কোনো স্বপ্ন, যেন তার ভেতরের মানুষটা অনেক আগেই ভেঙে চুরমার হয়ে গেছে। কাজী সাহেব বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করলেন। কিছুক্ষণ পর একে একে সম্পন্ন হলো সব নিয়মকানুন। একসময় উচ্চারিত হলো সেই একটি শব্দ। কাজী বললেন, আলহামদুলিল্লাহ, এখন থেকে তোমরা দুজন স্বামী স্ত্রী। কথাটা কানে যেতেই আরব ধীরে ধীরে চোখটা বন্ধ করে ফেলল। মনে হলো এই একটি বাক্য যেন তার 3 বছরের ভালোবাসা, হাজারো স্বপ্ন আর সমস্ত আশা ভরসার উপর শেষ মাটিটুকু চাপা দিয়ে দিল। অন্যদিকে ইরার ঠোঁটের কোণে ফুটে উঠল তৃপ্তির হাসি। মনে মনে সে বলল, শেষ পর্যন্ত আমি জিতেছি। যাকে এতটা ভালোবেসেছি আজ সে আমারই হলো। কে কি বলল, সমাজ কি ভাবলো, সেগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি আমার ভালোবাসার মানুষ আজ আমার পাশে, এইটাই আমার সবচেয়ে বড় পাওয়া। কিন্তু উপস্থিত আত্মীয় স্বজনদের মুখে তখন নানা ধরনের ফিসফাস। তবে এসব কথাই ইরার কোনো ভ্রুক্ষেপ নেই। আর আরাফ যেন কিছুই শুনতে পাচ্ছে না, নিথর হয়ে বসে আছে, যেন শরীরটা এখানে থাকলেও মনটা বহুদূরে কোথাও হারিয়ে গেছে। দেখতে দেখতে সবাই বিদায় নিতে শুরু করলো। একসময় বাড়িটা আবার নীরব হয়ে গেল। বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা শেষ হতেই আরাফ এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। ধীর পায়ে নিজের রুমে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। ঘরের চারপাশে নিস্তব্ধতা, বাহিরে সবাই যার যার কাজে ব্যস্ত হলেও ভেতরে আরাফের পৃথিবীটা যেন সম্পূর্ণ ভেঙে পড়েছে। দেখতে দেখতে রাত প্রায় 11টা বেজে গেল। এতক্ষণে আরব দরজা খুলল না। ইরা কয়েকবার দরজার সামনে এসে দাঁড়িয়েও ফিরে গিয়েছিল।
শেষ পর্যন্ত আর নিজেকে সামলাতে না পেরে দরজায় নক করলো। আরাফ, দরজাটা খোল। ভেতর থেকে কোনো উত্তর এলো না। আরও কয়েকবার ডাকাডাকির পর ধীরে ধীরে দরজাটা খুলে গেল। দরজা খুলতেই আরাফকে দেখে ইরার বুকটা কেঁপে উঠল। এলোমেলো চুল, লাল হয়ে থাকা চোখ আর নিস্তেজ মুখটা দেখে বোঝাই যাচ্ছিল ছেলেটা অনেকক্ষণ ধরে কেঁদেছে। আজ থেকে তুমি আমার রুমে থাকবে। এখন আমরা স্বামী স্ত্রী, আলাদা রুমে থাকার কোনো প্রশ্নেই আসে না। প্লিজ আমাকে একা থাকতে দাও আপু। আমি আমার এই রুমেই থাকবো, তোমার রুমে যেতে পারবো না। সব কিছু নিয়ে এত জেদ করো না, ভুলে যেও না আমি এখন তোমার স্ত্রী। স্ত্রী? তিক্ত হাসলো আরাফ। কথাটা বলতে তোমার একটু লজ্জা করে না? নিজের থেকে 6 বছরের ছোট একটা ছেলেকে মিথ্যা অপবাদ দিয়ে বিয়ে করেছো। আমি কি অন্যায় করেছিলাম তোমার সাথে? 3 বছর ধরে আমি একটা মানুষকে ভালোবেসেছি, তুমি কেন আমার পুরো জীবনটা শেষ করে দিলে? একটা কথা ভালো করে শুনে রাখো, তোমার জন্য আমার মনে কোনোদিনও স্বামীর মতো অনুভূতি জন্মাবে না। আর আজ যে মিথ্যা অপবাদ তুমি আমার গায়ে লাগিয়েছো, আল্লাহ একদিন অবশ্যই এর বিচার করবেন। ইরা কিছুক্ষণ মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, আমি যা করেছি শুধু তোমাকে ভালোবেসেই করেছি। ভালোবাসা মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে। আমি তো কতবার তোমাকে বুঝিয়েছি, কিন্তু তুমি কি একবারও আমার কথা শুনেছিলে? কেন শুনবো? আমি তো ভালোবাসি আরিফাকে, তোমাকে নয়। ছোটবেলা থেকে তোমাকে বড় বোনের সম্মান দিয়েছি, আর সেই মানুষটাই আজ আমার জীবনটা শেষ করে দিল। আরিফা নামটা শুনতে ইরার চোখে দৃষ্টি বদলে গেল। সে রাগে এগিয়ে এসে আরাফের পাঞ্জাবির কলার চেপে ধরল। আর একবার যদি ওই মেয়ের নাম তোর মুখে শুনি, আমি নিজেকে সামলাতে পারবো না। অনেক কষ্ট করে তোকে পেয়েছি, এখন তুই শুধু আমার, শুধু আমার। আমাকে ভালোবেসে পাওনি আপু, আমাকে জোর করে আটকে রেখেছো। যাই বল, এখন আমি তোর স্ত্রী। স্ত্রীর অধিকার আমি একদিন না একদিন আদায় করেই নেব। অসম্ভব, আমি তোমাকে কোনো দিনও স্ত্রী সেই অধিকার দিতে পারবো না। এই বিয়ে আমি নিজের ইচ্ছাই করিনি, শুধু মামা মামির সম্মানের জন্য রাজি হয়েছি। দেখা যাবে অধিকার কিভাবে আদায় করতে হয়, সেটা আমার জানা আছে। কথাটা বলে ইরা আরাফের হাত ধরে টান দিল। চলো আমার রুমে। না প্লিজ, আমি কোথাও যাব না। ঠিক আছে, তুমি যদি আমার রুমে না যাও তাহলে আমি তোমার রুমে থাকবো, কিন্তু আলাদা থাকবো না। আর একটা কথা, মা বাবা যদি জানতে পারেন তুমি আমাকে এভাবে দূরে সরিয়ে রাখছো, তাহলে তারা খুব কষ্ট পাবেন। মামা মামির কথা শুনে আরাফ চুপ হয়ে গেল। এই পৃথিবীতে তাদের ছাড়া আর আপন বলতে কেউ নেই, তাদের কষ্ট দেওয়ার সাহস তার নেই। কিছুক্ষণ পর ইরা আরাফের বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আরাফ কোনো কথা না বলে মেঝেতে একটা চাদর বিছিয়ে শুতে গেল। নিচে কেন শুয়েছো? কোনো উত্তর দিল না আরাফ। ইরা উঠে এসে তার হাত ধরে টেনে তুলল। তুমি নিচে শোবে না। যতই আমাকে ঘৃণা করো, সমাজের চোখে আমি এখন তোমার স্ত্রী। আরাফ আর কোনো প্রতিবাদ করলো না। নিঃশব্দে বিছানার একদম কিনারায় গিয়ে শুয়ে পড়ল। দুজনের মাঝখানে ছিল কয়েকটা ফাঁকা জায়গা, অনেকটা ফাঁকা জায়গা। এক বিছানায় থেকেও তাদের দূরত্ব যেন আকাশ পাতাল। কিছুক্ষণ নীরবে শুয়ে থাকার পর ইরা ধীরে ধীরে এগিয়ে এসে পিছন থেকে আরাফকে আলতো করে জড়িয়ে ধরল। প্লিজ আমাকে স্পর্শ করো না। আরাফ ইরার হাত সরিয়ে দিল। তার কণ্ঠে ছিল ক্লান্তি, অভিমান আর অসহায়ত্ব। এই বিয়েটা যেভাবে হয়েছে সেটা আমি এখনো মেনে নিতে পারিনি, আমাকে একটু একা থাকতে দাও। আমি জানি তুমি আমার উপর খুব রাগ করে আছো, কিন্তু এখন আমি তোমার স্ত্রী। তোমার থেকে দূরে থাকতে আমার খুব কষ্ট হচ্ছে। স্ত্রী হওয়ার মানে এই নয় যে আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে ছুঁতে পারবে। সম্পর্কের আগে সম্মান আর সম্মতি দরকার। যেদিন আমি মন থেকে তোমাকে মেনে নিতে পারবো, সেদিন তোমাকে আর দূরে সরাবো না, কিন্তু আজ পারছি না। আরাফের কথাগুলো শুনে ইরা কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখ ভিজে উঠল। সে ধীরে ধীরে নিজের হাতটা সরিয়ে নিল। আমি শুধু তোমাকে হারানোর ভয়ে এইসব করেছি। হয়তো আমার পথটা ভুল ছিল। আরাফ কোনো উত্তর দিল না, শুধু দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল। একই বিছানায় শুয়ে থাকলেও দুজনের মাঝখানে যেন অদৃশ্য এক বিশাল দেয়াল দাঁড়িয়েছিল। কেউ আর কোনো কথা বলল না। রাতটা কেটে গেল ভারী নীরবতায়। পরদিন সকাল। সারা রাত এক ফোঁটা ঘুম হয়নি আরাফের। ভোর হতে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গেল। তার একটাই উদ্দেশ্য, আরিফার সঙ্গে দেখা করে সব সত্যটা জানানো।
কিছুক্ষণ পর নির্ধারিত জায়গায় এসে দাঁড়াতেই আরিফা দৌড়ে তার সামনে চলে এলো। কোথায় ছিলে তুমি? গতকাল এভাবে ফোন কেটে দিলে কেন? জানো সারা রাত আমি একটুও ঘুমাতে পারিনি। কতবার কল করেছি, তোমার ফোন বন্ধ। কথাগুলো বলি আরিফা শক্ত করে আরফকে জড়িয়ে ধরল। তার চোখ বেয়ে অনবরত অশ্রু ঝরছে। আরফ শুধু মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইল। কি হয়েছে? তোমাকে এমন লাগছে কেন? আমার কাছ থেকে কি লুকাচ্ছ? আরফ ধীরে ধীরে আরিফার দুই হাত নিজের হাতে নিল। তার চোখও ভিজে উঠেছে। আমাকে ক্ষমা করে দিও আরিফা। এরপর কাঁপা গলায় শুরু থেকে শেষ পর্যন্ত সব ঘটনাটা খুলে বলল সে। একটা শব্দও না বলে সব শুনল আরিফা। শেষ হতেই তার মুখের রং বদলে গেল। তুমি কি বলছো আরাফ? 3 বছরের সম্পর্ক, আর তুমি বলছো তুমি অন্য কাউকে বিয়ে করে ফেলেছো? এটা কিভাবে সম্ভব? বিশ্বাস করো, আমার কোনো দোষ ছিল না। আমাকে ফাঁসানো হয়েছে। আমি হাজারবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কেউ আমার কথা শুনেনি। আরাফের চোখ দিয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। আরিফা আর নিজেকে সামলাতে পারল না। সে আবারও আরাফকে জড়িয়ে ধরল। না, আমি এটা মানি না। তুমি শুধু আমার। আমি তোমাকে অনেক ভালোবাসি আরাফ। তোমাকে আমি এভাবে হারাতে পারবো না। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে একটি কণ্ঠ ভেসে এলো। বাহ, খুব সুন্দর দৃশ্য। দুজনেই চমকে পেছনে তাকালো। ইরা আগুন ছড়া চোখে তাদের দিকে তাকিয়ে আছে। সে দ্রুত এগিয়ে এসে আরিফাকে আরাফের কাছ থেকে সরিয়ে দিল। কত বড় সাহস তোমার, আমার স্বামীর গায়ে হাত দিচ্ছ? স্বামী? জোর করে মিথ্যা অপবাদ দিয়ে একটা মানুষকে বিয়ে করেছো, তাও তোমার থেকে 6 বছরের জুনিয়র। আবার নিজেকে স্ত্রী বলে পরিচয় দিচ্ছ। লজ্জা করে না তোমার? নিজের সীমা ছাড়িয়ে কথা বলো না। আরিফ এখন আমার স্বামী। ওর কাছাকাছি আর কোনোদিন তোমাকে দেখলে ভালো হবে না। তুমি আমার ভালোবাসার মানুষটাকে কেড়ে নিয়েছো। তোমার জন্য আজ ওর আর আমার জীবনটা শেষ হয়ে গেছে। দুজনের মধ্যে তর্ক মুহূর্তেই উত্তপ্ত হয়ে উঠল। আরব দ্রুত তাদের মাঝখানে দাঁড়িয়ে পড়ল। প্লিজ, তোমরা কেউ আর একটা কথাও বলো না, প্লিজ। কিন্তু ইরা তখন আর কোনো কথাই শুনছে না। রাগে অভিমানে তার চোখ দিয়ে পানি ঝরছে। সে শক্ত করে আরফের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। চলো, এক্ষুনি বাড়ি যাবে তুমি। আরাফ একবার অসহায় চোখে আরিফার দিকে তাকালো। সে দৃষ্টিতে ছিল অসংখ্য না বলা কথা, অসহায় ক্ষমা আর সীমাহীন কষ্ট। আরিফা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। চোখের পানি ছাড়া তার আর কিছুই করার ছিল না। ইরা জোর করে একটা রিকশা থামালো। আরাফকে নিয়ে উঠে বসলো। সারা রাস্তা জুড়েই ইরা রাগে অভিমানে কাঁদতে কাঁদতে বলতেই লাগলো। তোমাকে আগে বলেছিলাম ওই মেয়ের সঙ্গে সব সম্পর্ক শেষ করতে, তারপরও কেন দেখা করতে গিয়েছিলি? কেন? প্লিজ ইরা আপু, একটু শান্ত হও। আমাকে শান্ত থাকতে বলছিস? আমি আমার স্বামীকে অন্য একটা মেয়ের বুকে দেখেছি। আরাফ আর কোনো উত্তর দিল না। আমি একটা কথা তোকে খুব ভালো করে বলে রাখছি, আমি যদি আর কোনোদিন ওই মেয়েটার সাথে তোকে দেখি তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। হয় আমি ওই মেয়েকে মেরে ফেলবো, নয়তো আমি নিজেই মরে যাব। কেন বুঝিস না আমি তোকে অনেক ভালোবাসি আরাফ? তোকে ভালোবাসাটা কি আমার অপরাধ? বল, ভালোবাসাটা কি এতটাই অন্যায়? আপু, তুমি ভীষণ স্বার্থপর। শুধু নিজের কথাটাই ভাবছো। একবারও কি আমার কথা ভেবেছো? আমার আর আরিফার 3 বছরের ভালোবাসার কোনো মূল্য নেই? আমাদের স্বপ্নগুলোর কোনো দাম নেই? আরাফের কণ্ঠটা কেঁপে উঠল। বুকের ভেতরে জমে থাকা কষ্টগুলো যেন একে একে বেরিয়ে আসতে লাগলো। তুমি জানো, আমি ছোটবেলা থেকেই বাবা মা ছাড়া বড় হয়েছি। যদি আজ মা বেঁচে থাকতেন তাহলে হয়তো আজ আমার জীবনে এই দিনটা আসতো না। নিজের ভালোবাসার মানুষটাকে চোখের সামনে হারিয়ে ফেলছি। এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে বলো? এরা আর শুনতে পারল না। দুহাতে কান চেপে ধরে মাথাটা নাড়তে লাগলো। না, এইসব কথা শুনতে চাই না আমি। তুমি রাগের মাথায় যা খুশি তাই বলো, আমি কিচ্ছু মনে করব না। কিন্তু একটা কথা মনে রাখবে, আমি তোমাকে ভালোবাসি। আমার মতো করে তোমাকে কেউ কোনোদিন ভালোবাসতে পারবে না। আর তুমি তো বলেছিলে আমি স্বার্থপর। হ্যাঁ, আমি স্বার্থপর। তোমার ভালোবাসার বেলায় আমি খুবই স্বার্থপর। তোমাকে নিজের করে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। প্রয়োজন হলে নিজের জীবনও দিয়ে দিতে পারি। এতটাই ভালোবাসি আমি তোমাকে। ভালোবাসা যদি কাউকে কাঁদায়, তার সব স্বপ্ন ভেঙে দেয়, তাহলে সেটা ভালোবাসা নয় আপু। সেটা জোর করে কাউকে
নিজের করে রাখার চেষ্টা। তুই যাই বলিস না কেন, আমি শুধু এইটুকুই জানি তুই আমার হাজবেন্ড, আর এই জন্মে তোকে আমি কোনোদিনও অন্য কারোর হতে দেব না। দরকার হলে পুরো পৃথিবীর বিরুদ্ধে দাঁড়াবো, তবুও তোকে ছাড়বো না। আরাফ আর কোনো কথা বলল না। সে খুব ভালো করে জানে এখানে কোনো কথা বলেও আর কোনো লাভ হবে না। তাই নিঃশব্দেই ইরার সাথে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়িতে পৌঁছাতেই ড্রয়িং রুমে বসে থাকা ইরার বাবা মা দুজনেই তাদের দিকে তাকালেন। কোথায় গিয়েছিলি তোরা? এই তো আব্বু, একটু ঘুরতে গেছিলাম। ইরার বাবা মুচকি হেসে এবার আরাফের দিকে তাকালেন। আরাফ, ওই দিনের ব্যাপারটা নিয়ে কিছু মনে করিস না বাবা। মাথাটা খুব গরম ছিল, তাই না বুঝেই অনেক খারাপ কথা বলে ফেলেছে। তুই তো আমার নিজের ছেলের মতোই। আর একটা কথা, এখন থেকে তুই আমার বিজনেসের সব দায়িত্ব নিবি, যেহেতু তুই এখন এই পরিবারের ছেলে। একদিন তোকে সব কিছু সামলাতে হবে। আমাকে ক্ষমা করে দিস বাবা। আজ তোদের দুজনকে একসাথে এত হাসি খুশি দেখে আমার সত্যিই খুব ভালো লাগছে। মনে হচ্ছে আমার মেয়েটা ভালো আছে। আরাফের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তার মামা কতটা নিশ্চিন্ত হয়ে আছেন, অথচ তিনি জানেনই না তার মেয়েটা প্রতিদিন কিভাবে আরাফের জীবনটা অসহ্য করে তুলছে। আমাদের জন্য দোয়া করবেন মামা, আমরা যেন সারা জীবন ভালো থাকতে পারি। কথাটা শুনে ইরা তার তীক্ষ্ণ দৃষ্টিতে আরাফের দিকে তাকালো। পর মুহূর্তেই মুচকি হাসলো। সে হাসির অর্থ আরাফ বুঝলেও কিচ্ছু বুঝলো না। এরপর আরও কিছুক্ষণ গল্প করে দুজন নিজেদের রুমে চলে গেল। সেদিন আর তাদের মধ্যে তেমন কোনো কথাই হলো না। দুজনেই নীরবে ঘুমিয়ে পড়ল। দেখতে দেখতে কেটে গেল আরও কয়েকটা দিন। আরাফও ধীরে ধীরে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছিল। হঠাৎ একদিন রাস্তা দিয়ে হাঁটার সময় আচমকাই তার চোখ পড়ল পরিচিত এক মুখে, আরিফা। কিন্তু পর মুহূর্তেই তার বুকটা ধক করে উঠল। আরিফা অন্য একটা ছেলের হাত ধরে হেঁটে যাচ্ছে। আরাফ কিছুটা এগিয়ে গিয়ে ভালো করে তাকাতে স্তব্ধ হয়ে গেল। ছেলেটা আর কেউ নয়, তার সবচেয়ে কাছের বন্ধু শিহাব। তোমরা? আরাফকে দেখে আরিফা আর শিহাব দুজনেই চমকে উঠল। তুমি এখানে? সেটা পরে বলবো, আগে বলো তোমরা একসাথে কি করছো? দোস্ত, আসলে না, আমি তোর কাছ থেকে কোনো ব্যাখ্যা শুনতে চাই না, শুধু একটা উত্তর দে। তুই কিভাবে পারলি আমার ভালোবাসার মানুষের হাত ধরে ঘুরতে? ভালোবাসার মানুষ? কাকে বলছো তুমি? তুমি তো নিজের থেকে 6 বছরের বড় একটা মেয়েকে বিয়ে করে দিব্যি সংসার করছো। তুমি সব কিছুই জানো আরিফা, কেন আমি ওই বিয়েটা করেছি সেটাও জানো। বিশ্বাস করো, আজ পর্যন্ত আমি ইরাকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারিনি, তার গায়ে পর্যন্ত হাত দেইনি। একই রুমে থাকো, এতদিন ধরে একসাথে আছো, অথচ তাকে ছুঁয়েও দেখোনি। কথাটা শুনে হাসি পাচ্ছে। তোমার কাছে হাস্যকর লাগতেই পারে, কিন্তু একটা কথা বলো, এত তাড়াতাড়ি শিহাবের সাথে তোমার সম্পর্ক হলো কিভাবে? শিহাব ঠোঁটের কোণে রহস্যময় হাসি টেনে আরিফার দিকে তাকালো। জান, আর লুকিয়ে রেখে কি হবে, বলে দাও না সবটা। আরাফ ভ্রুকুচকে তাকিয়ে রইল দুজনের দিকে। আমি আর শিহাব আজ 1 বছর ধরে রিলেশনে আছি। কথাটা শুনে যেন আরাফের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সরি দোস্ত, তোকে কষ্ট দিতে চাইনি। আমি অনেক আগে থেকেই আরিফাকে ভালোবাসতাম, কিন্তু তোদের সম্পর্ক ছিল বলে কিছু বলিনি। পরে আমাদের কথা হতে হতে আমরাও কাছাকাছি চলে আসি। আর তোর সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে ওর আর ভালো লাগছে না। তোর না কোনো টাকা আছে, না ভবিষ্যৎ, না নিজের পরিবার। তোর সাথে থেকেও কি পাবে? অথচ আমার সব কিছুই আছে। প্রতিটা শব্দ যেন ধারালো ছুরির মতো আরাফের বুক চিরে যাচ্ছিল। সে আর কোনো কথা বলল না, নিঃশব্দে সেখান থেকে হাঁটতে শুরু করলো। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তার মনে হচ্ছিল কেন বারবার তার সাথেই এমন হয়। ছোটবেলা থেকেই কেবল হারানো, কষ্ট আর বিশ্বাসঘাতকতাই যেন তার ভাগ্যে লেখা। অজান্তেই চোখ বেয়ে নেমে এলো 2 ফোঁটা অশ্রু, যাকে জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিল আর যাকে ভাইয়ের মতো বিশ্বাস করেছিল। আজ সেই দুজনে একসাথে তার হৃদয় ভেঙে দিল। অনেকক্ষণ পর ক্লান্ত পায়ে বাড়ি ফিরে নিজের রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়ল আরাফ। চোখ বন্ধ করতেই ভেসে উঠতে লাগলো পুরনো দিনগুলোর স্মৃতি। জানো, সবাই বলে আমাদের নাম দুটো একসাথে খুব সুন্দর লাগে, আরাফ, আরিফা। শুধু নাম না, একদিন আমাদের জীবনটাও সবাই উদাহরণ হিসেবে দেখবে। কিন্তু আজ সেই নাম দুটো একসাথে নয়, শুধু স্মৃতির পাতায় রয়ে গেল।
এই ঘটনার পর কেটে গেল আরও কয়েক মাস। এর মধ্যে অনেক কিছুই বদলে গেছে। ইরা আগের মতো আর আরাফকে জোর করে বিরক্ত করে না। আরাফও ইরার বাবার ব্যবসায় পুরোপুরি যোগ দিয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত অফিসের কাজ নিয়েই ব্যস্ত থাকে। একই ছাদের নিচে, একই ঘরে, একই বিছানায় থেকেও দুজনের মাঝে যেন আকাশ পাতাল দূরত্ব। কাগজে কলমে তারা স্বামী স্ত্রী, অথচ বাস্তবে দুজন দুজনের কাছে সম্পূর্ণ অপরিচিত। ইরার বাবা বিয়ের কিছুদিন পরই আরাফ আর ইরার জন্য শহরের অভিজাত এলাকায় একটি নতুন ফ্ল্যাট কিনে দিয়েছিলেন। এখন সেখানেই তাদের বসবাস। ইরা নিজের হাতে পুরো ফ্ল্যাটটা খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে। প্রতিটা জিনিসে তার যত্নের ছাপ স্পষ্ট। একদিন লাঞ্চ ব্রেকে আরাফ অফিসের পাশের একটি রেস্টুরেন্টে খেতে গেল। খাবার অর্ডার দিয়ে বসতেই হঠাৎ তার চোখ আটকে গেল রেস্টুরেন্টের এক কোণে। আরিফা, তার সামনেই বসে আছে শিহাব। দুজনের হাসি গল্প আর একে অপরের প্রতি যত্ন দেখে আরাফের বুকের পুরনো ক্ষতটা আবারও নতুন করে জ্বলে উঠল। এক মুহূর্ত সেখানে থাকতে পারল না সে। খাবার না খেয়ে বিল পরিশোধ করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। সেদিন আর অফিসেও ফিরল না, সোজা বাসায় চলে এলো। বিকেলের অনেক আগেই আরাফ বাসায় ফিরতে ইরা অবাক হয়ে তার দিকে তাকালো। আজ এত তাড়াতাড়ি শরীর খারাপ নাকি? কিন্তু আরাফ কোনো উত্তর না দিয়ে সরাসরি নিজের রুমে চলে গেল। ইরা চুপ করে দাঁড়িয়ে রইল। আগে হলে হয়তো পিছু পিছু যেত, জোর করে হলেও কথা বলতো, কিন্তু এখন আর যায় না। কারণ সে বুঝে গেছে তার উপস্থিতি আরাফের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তার সামনে বারবার যাওয়া মানে আরাফকে প্রতিবার বিরক্ত করা। কিছুক্ষণ পর ইরা গোসল করে বের হলো। সে আলমারি থেকে একটি নীল রঙের শাড়ি বের করে পরল। হালকা সাজ, কপালের ছোট্ট নীল টিপ আর খোলা চুলে তাকে আজ অসম্ভব সুন্দর লাগছিল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শেষবারের মতো নিজেকে দেখে নিল সে। বিছানায় বসে থাকা আরাফ এক ঝলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিল, কিন্তু পরক্ষণেই তার মনে অদ্ভুত এক সন্দেহ জন্ম নিল। আরাফ মনে মনে ভাবছিল, কোথায় যাচ্ছে ও এত সাজগোজ করে? আমি না থাকলে কি প্রতিদিনই এভাবে বের হয়? একজনকে তো নিজের চোখেই দেখলাম বিশ্বাসঘাতকতা করতে। এখন কি আর কাউকেই বিশ্বাস করা যায়? হিংসা, কষ্ট আর অতীতের বিশ্বাসভঙ্গ সব মিলিয়ে তার ভেতরটা অস্থির হয়ে উঠল। টেবিলে খাবার রাখা আছে, সময় মতো খেয়ে নিও। এতটুকুই বলল ইরা। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে একবারও বলল না। তার দরজা খুলে বেরিয়ে গেল। তারপর ইরার এই নীরবতা আরাফের সন্দেহ আরও বাড়িয়ে দিল। যদি সত্যি আমাকে ভালোবাসতো তাহলে অন্তত বলতো কোথায় যাচ্ছে, একবার জিজ্ঞেস করতো আমি যাব কি না, নাকি এখন আমার কোনো গুরুত্বই নেই। রাগে নিজের মুঠো শক্ত করে ফেলল আরাফ। তারপর কানে হেডফোন লাগিয়ে বিছানায় শুয়ে পড়ল। কখন যে ঘুমিয়ে গেছে সে নিজেও জানে না। রাত প্রায় 9টার দিকে কলিং বেলের শব্দে তার ঘুম ভাঙল। দরজা খুলতেই দেখলো ইরা ক্লান্ত মুখে বাসায় ফিরেছে। আরাফ নিজের হাত ঘড়ির দিকে তাকালো। রাত ঠিক 9টা। বুকের ভেতর জমে থাকা রাগটা যেন মুহূর্তেই মাথায় উঠে গেল। ইরা নিজের রুমে গিয়ে ব্যাগটা ড্রেসিং টেবিলের ওপর রাখলো। তারপর খোলা চুলগুলো একটা ক্লিপ দিয়ে বেঁধে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। টেবিলে খাবার যেমন ছিল তেমনই পড়ে আছে। তুমি এখনো কিছু খাওনি? উত্তর না পেয়ে ইরা আবার রুমে ফিরে এলো। টেবিলে রাখা ছিল, খাওনি কেন? আমার ব্যক্তিগত বিষয়, আমি খাবো কি খাবো না সেটা তোমাকে বলতে হবে কেন? তুমি কি আমাকে কিছু জিজ্ঞেস করে সব করো? আরাফের কথায় ইরা হতভম্ব হয়ে গেল। ঠিক কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি, যখন যা ইচ্ছে হচ্ছে তাই করছো। আমার তো মনে হয় আমি বাসায় না থাকলে প্রতিদিনই এভাবে বের হও। কার সাথে দেখা করতে যাও? তুমি সব কি বলছো আরাফ? আমি কার সাথে দেখা করতে যাব? সপ্তাহে 2 দিন বাইরে যাই, যেখানে আছে এই অন্ধকার জীবনের একটু শান্তি। আর বাকি দিনগুলো, সেদিন কি তোমার বয়ফ্রেন্ডই তোমার সাথে দেখা করতে আসে? তোমাদের মেয়েদের আমি এখন খুব ভালো করেই চিনি। কথাটা শুনে ইরার মুখের সমস্ত রং মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। তার চোখে স্পষ্ট কষ্টের ছাপ ফুটে উঠল। দেখো, কোনো কিছু না জেনে আমাকে দোষ দিও না। তুমি চাইলে আমার উপরে রাগ করতে পারো, আমাকে ঘৃণা করতে পারো, কিন্তু আমার চরিত্র নিয়ে প্রশ্ন তোলার অধিকার তোমার নেই। আমার কেন থাকবে? থাকবে তো তোমার ওই বয়ফ্রেন্ডের, তাই না? এত সাজগোজ করে কার জন্য বের হও তুমি? আরাফ, কথা একদম সাবধানে বলবে। তোমার সব রাগ, সব ঘৃণা আমি সহ্য করতে পারবো, কিন্তু আমার চরিত্র নিয়ে একটা কথাও বলবে না। আমি আবারও বলছি, চরিত্রহীন মেয়েদের নিয়ে আর কী বা বলার থাকে? না হলে আমার সাথে এমন একটা নাটক করে বিয়ে করতে? হ্যাঁ, আমি তোমার সাথে অন্যায় করেছি,
তোমাকে ভালোবেসে করেছি। আমি অনেক আগেই বুঝে গেছি জোর করে কারো ভালোবাসা পাওয়ার অধিকার আমার নেই। তাই তো গত কয়েক মাস ধরে তোমার থেকে দূরে থাকছি। তোমাকে বিরক্ত করছি না, নিজের মতো থাকতে দিচ্ছি। তারপরও কেন আমাকে বারবার অপমান করছো? হাসালে তুমি। আমার পুরো জীবনটা নষ্ট করে এখন বলছো দূরে থাকো। আমার সব স্বপ্ন শেষ করে দিয়ে এখন অন্য একটা ছেলের সাথে ঘুরে বেড়াবে, আর আমি কিছুই বলবো না? আমাকে এইসব বলার কোনো অধিকার তোমার নেই। অধিকার নেই? ভুলে যেও না, কাগজে কলমে আমি তোমার হাজবেন্ড। কথাটা শুনে ইরার বুকের ভেতর জমে থাকা 8 মাসের কষ্ট যেন এক মুহূর্তে বিস্ফোরিত হলো। হাজবেন্ড কথাটা বলতে তোমার একটুও লজ্জা করে না? কোনোদিন কি আমাকে নিজের স্ত্রীর মর্যাদা দিয়েছো? এমন কোনো কাজ দেখাও যেটা দেখে আমার মনে হবে তুমি সত্যিই আমার হাজবেন্ড। মনে আছে আমি যখন কোথাও যেতাম তোমাকে বলে যেতাম, কতবার বলেছি চলো না একসাথে যাই, আর তুমি কি বলতে? তোমার সাথে আমি কোথাও যাব না। তোমার মতো মেয়ের সাথে আমাকে মানায় না। তুমি আমার থেকে 6 বছরের বড়। এই কথাগুলো শুনতে শুনতে গত 8 মাসে আমার মনটা পাথর হয়ে গেছে আরাফ। তাই এখন আমি কোথাও যাওয়ার আগে তোমাকে কিছু বলি না, কারণ আমি জানি তোমার কোনো আগ্রহ নেই। তবু তোমাকে সন্দেহ করার অধিকার আমার আছে। কেন? কারণ তুমি আমার ওয়াইফ। ওয়াইফ? শুধু কাগজে কলমে ওয়াইফ হলেই হয়? ওয়াইফ কি শুধু একটা নাম দিয়ে দায়িত্ব শেষ হয়ে যায়? তুমি কখনো আমাকে নিজের মানুষ ভেবেছো? কখনো আমার যত্ন নিয়েছো? আমি অসুস্থ হলে একবার জিজ্ঞেস করেছো কেমন আছি? আমি কাঁদলে আমার চোখের পানি মুছিয়ে দিয়েছো? তুমি তো আমাকে ছুঁয়েও দেখোনি, ভালোবেসে একটা দিনও কাছে টেনে নাওনি। অথচ আজ এত সহজে নিজেকে আমার স্বামী বলে দাবি করছো। বলো আরাফ, যে মানুষটা কোনো দিন আমাকে স্ত্রীর অধিকারই দিল না, সে কিভাবে আজ স্বামীর অধিকার দাবি করে? তাই বলে অন্য পুরুষের কাছে চলে যাবে দেহের শান্তি নিতে? এবার ইরা রেগে আরাফের গালে চড় বসিয়ে দিল। অতঃপর চিৎকার দিয়ে বলতে শুরু করলো, তুই তো একটা কাপুরুষ। তোরে ভালোবাসা আমার জীবনে ভুল ছিল। তোর থেকে ভালো ছেলে পেতাম আমি। কি আছে তোর বল? তোর এক্স গার্লফ্রেন্ডও তো তোকে ছুঁড়ে ফেলে দিছে। এই আমি তোকে ভালোবেসে নতুন জীবন দিতে চাইছি, আর তুই আমাকে এই কলঙ্ক দিয়ে দিলি। তোর মতো হাজবেন্ড থাকলে অন্য মেয়েরা ঠিকই অন্য পুরুষের সাথে যেত। তুই তো কাপুরুষ। হ্যাঁ, তুই একটা কাপুরুষ। তোর তো নিজের দমই নাই, তাই তোকে ছেড়ে তোর এক্স চলে গেছে। আরাফ প্রচণ্ড পরিমাণে রেগে গেল। অতঃপর ইরাকে কাছে টেনে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। ইরা যেন বৈদ্যুতিক শক খেল। আরাফ ইরার চুলের খোপা খুলে দিল। অতঃপর ইরাকে বিছানায় ফেলে দিল। ইরা অনেক চেষ্টা করেছে নিজেকে ছাড়ানোর, কিন্তু পারেনি। রাগের মাথায় এমন একটি সীমা অতিক্রম করলো আরাফ, যার কোনো ক্ষমা হয় না। মুহূর্তের উত্তেজনা কেটে যেতে পুরো ঘর জুড়ে নেমে এলো এক ভয়ঙ্কর নীরবতা। ইরা স্তব্ধ হয়ে বসে রইল। চোখ বেয়ে একের পর এক অশ্রু গড়িয়ে পড়ছে। বিশ্বাসের মানুষটার কাছ থেকে এমন আচরণ সে কখনো কল্পনা করেনি। বুকের ভেতরটা যেন হাহাকার করে উঠল। এক মুহূর্তও সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না সে। টলমল পায়ে অশ্বমে ঝুঁকে দরজাটা বন্ধ করে দিল। ঝর্ণার পানি ছেড়ে মেঝেতে বসে হাউমাউ করে কাঁদতে লাগলো। মনে হচ্ছিল শুধু শরীর নয়, তার সমস্ত বিশ্বাস, সমস্ত স্বপ্ন আজ ভেঙে চুরমার হয়ে গেছে। এদিকে আরা বিছানায় কিনারায় বসে রইল। নিজের দু হাতের দিকে তাকিয়ে তার বুকটা মোচড় দিয়ে উঠল। রাগের বশে সে এমন একটি অপরাধ করে ফেলেছে যার কোনো অজুহাত নেই। আমি কি করে পারলাম? এটা তো আমি নই। আমি কি করে এতটা বদলে গেলাম? অপরাধবোধ ধীরে ধীরে তাকে গ্রাস করতে লাগলো। ইরার কান্নার শব্দ যেন প্রতিটি মুহূর্তে তার বিবেককে আরো বেশি আঘাত করছিল। কিন্তু লজ্জা আর অনুতাপে সে দরজার সামনে গিয়ে কড়া নাড়ার সাহস পেল না। আরাফের এমন আচরণে ইরার ভেতরটা যেন মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। যে মানুষটাকে সে নিজের সবটুকু ভালোবাসা দিয়ে আগলে রাখতে চেয়েছিল, সেই মানুষটার এমন নিষ্ঠুর রূপ সে কখনো কল্পনা করেনি। বুকের ভেতরটা অসহনীয় যন্ত্রণায় মোচড় দিয়ে উঠল। মনে হচ্ছিল জীবনের সবচেয়ে বড় ভুলের শাস্তি আজ সে নিজের চোখের সামনে পাচ্ছে। যাকে একদিন নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল, সে মানুষটার কাছ থেকে আজ সবচেয়ে গভীর আঘাত পেল। প্রায় 2 ঘন্টা পর অশ্রম থেকে বেরিয়ে এলো ইরা। চোখ দুটো কান্নায় ফুলে গেছে, মুখটা সম্পূর্ণ বিপন্ন। একবারও আরাফের দিকে তাকালো না। নিঃশব্দে পাশের ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। তারপর আবারও ভেঙে পড়ল কান্নায়। এদিকে আরাফ ড্রয়িং রুমের সোফায় বসে দুহাতে মাথাটা চেপে রইল। নিজের কাজের কথা মনে পড়তেই বুকের ভেতরটা অপরাধ বোধে ভারী হয়ে উঠল।
পরদিন সকাল ঘুম থেকে উঠে আরব সিদ্ধান্ত নিল যাই হোক না কেন আজ সে ইরার কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চাইবেই। দ্রুত উঠে পাশের রুমে গেল, কিন্তু সেখানে গিয়ে দেখলো ইরা নেই। একে একে পুরো ফ্ল্যাট খুঁজেও কোথাও তাকে পেল না। মুহূর্তেই তার বুকটা ধক করে উঠল। চিন্তায় অস্থির হয়ে তড়িঘড়ি করে বাইক নিয়ে রওনা দিল ইরাদের বাড়ির উদ্দেশ্যে। কলিং বেলের শব্দে দরজা খুললেন ইরার মা। আসসালামু আলাইকুম মামি। ইরা আপু কোথায়? ও মা, এখনো তুই ইরাকে আপু বলেই ডাকিস? না মানে মামি কি বলবো, ও তো আমার থেকে বড়, তাই নাম ধরে ডাকতে কেমন যেন লাগে। আরাফের কথা শুনে ইরার মা হেসে ফেললেন। বউকা ছেলে, নাম ধরে ডাকতে না পারিস অন্য কোনো নামে ডাক, কিন্তু নিজের বউকে কেউ আপু বলে ডাকে নাকি? আরাফ লজ্জা পেয়ে মাথাটা নিচু করলো। যা, ইরা রুমেই আছে। ধীরে ধীরে ইরার রুমের সামনে গিয়ে দাঁড়ালো। আরাফ দরজাটা ভেতর থেকে বন্ধ। দরজাটা একটু খুলবে প্লিজ, আমার তোমার সঙ্গে কথা আছে। কোনো উত্তর এলো না। প্লিজ একবার দরজাটা খোলো। বারবার ডাকলেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না। আরাফের বুকটা ভয়ে কেঁপে উঠল। সে দ্রুত তার মামা মামিকে ডাকলো। সবাই মিলে অনেকক্ষণ ডাকাডাকি করেও কোনো উত্তর না পেয়ে দরজাটা ভেঙে ফেলল। দরজা খুলতেই সবাই হতভম্ব। ঘর ফাঁকা। আরাফ দৌড়ে বারান্দায় গিয়ে দেখল একটি কাপড় ঝুলছে। মুহূর্তেই তার মনে হলো হয়তো তার আসার শব্দ পেয়ে ইরা অন্য দিক দিয়ে চলে গেছে। মুহূর্তের মধ্যেই তার মুখটা মলিন হয়ে গেল। ভারী মন নিয়ে সেখান থেকে অফিসে চলে গেল সে। কিন্তু কোনো কাজেই মন বসল না। বারবার শুধু ইরার কথাই মনে পড়ছিল। তাই দুপুরের আগেই অফিস থেকে বের হয়ে আবার ফ্ল্যাটে ফিরে এলো। তবুও ইরার কোনো খোঁজ নেই। অবশেষে আবার ছুটে গেল মামাদের বাড়িতে। সোফায় চুপচাপ বসেছিল আরাপ। তখন ইরার বাবা এসে তার কাঁধে হাত রাখলেন। মনে হয় তোদের মধ্যে ঝগড়া হয়েছে, তাই না? আরাপ মাথাটা নিচু করে রইল। কি উত্তর দেবে বুঝে উঠতে পারল না। আমি জানি এরা কোথায় আছে। কথাটা শুনি আরাফের চোখে আশার ঝিলিক ফুটে উঠল। মামা প্লিজ আমাকে ঠিকানাটা বলুন, আমি ওকে নিয়ে আসবো। এই নে ঠিকানা, আর দেরি করিস না, যত তাড়াতাড়ি সম্ভব ওর কাছে পৌঁছে যা। ঠিকানা অনুযায়ী বাইক চালিয়ে এগিয়ে গেল আরাফ। কিছুক্ষণ পর সে পৌঁছালো একটি এতিমখানার সামনে। জায়গাটা খুব বড় নয়, তবে ভীষণ পরিপাটি। চারপাশে ছোট্ট ছোট ফুলের গাছ। উঠোনে বাচ্চাদের হাসির শব্দ ভেসে আসছে। ধীরে ধীরে ভেতরে প্রবেশ করতে কয়েকজন শিশু দৌড়ে এসে তাকে ঘিরে ধরল। বাবা, আপনি এসেছেন? আরাফ একেবারে হতবাক হয়ে গেল, কিছুই বুঝতে পারছে না। তখনই একজন মধ্যবয়সী মহিলা এগিয়ে এসে তাকে সম্মান দিয়ে ভেতরে বসতে বললেন। আসলে আমি কিছুই বুঝতে পারছি না, ওরা সবাই আমাকে বাবা বলে ডাকছে কেন? কারণ ওদের মা তো ইরা, আর আপনি ইরার স্বামী, তাই ওরা আপনাকেই বাবা বলে ডাকে। কথাটা শুনে যেন মাটিতে গেঁথে গেল। আরাফ বিস্ময়ে তার চোখ বড় হয়ে গেল। কি বলছেন আপনি? ইরা? হ্যাঁ, এই এতিমখানাটা ইরা তৈরি করেছে। তবে একটা কথা জানেন, তিনি নিজের নামে করেননি, আপনার নামেই করেছেন। আমার নামে? হ্যাঁ, তিনি বলেছিলেন আমার স্বামী ছোটবেলা থেকে বাবা মায়ের ভালোবাসা ছাড়া বড় হয়েছে, তাই আমি চাই তার নামে এমন একটা জায়গা থাকুক যেখানে অসহায় বাচ্চারা পরিবার খুঁজে পাবে। সেই থেকেই সবাই আপনাকে এই এতিমখানার বাবা হিসেবেই চেনে। আরাফের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। যে মেয়েটাকে সে এতদিন ভুল বুঝেছে, অপমান করেছে, সেই মেয়েটাই তার অজান্তেই তার নামকে সম্মান দিয়ে বেঁচে রেখেছে। বাচ্চাগুলো ইরাকে নিজের মায়ের মতোই ভালোবাসে, আর ইরাও ওদের জন্য নিজের সবটুকু উজাড় করে দেন। প্রতি সপ্তাহে সময় বের করে এখানে আসেন, ওদের পড়ান, খেলান, নিজের হাতে খাওয়ান। ইরা এখন এখানে আছে? জি আছেন, আপনি চাইলে এখনই ডেকে দিতে পারি। না, আজ না। আজ আমি ওর সামনে দাঁড়ানোর যোগ্য নই, অন্য একদিন আসবো। কথাগুলো বলেই দ্রুত সেখান থেকে বেরিয়ে এলো। আরাফ কিছু দূর গিয়ে নির্জন এক জায়গায় বাইক থামালো। হেলমেট খুলে আকাশের দিকে তাকিয়ে গভীর একটা দীর্ঘশ্বাস ফেল। চোখের কোণে জমে থাকা অশ্রু আর আটকে রাখতে পারল না। হে আল্লাহ, আমি কি করেছি যে মানুষটা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে, আমার নামকে সম্মান দিয়েছে, আমার অতীতের কষ্ট ভেবে এতগুলো অসহায় শিশুর মুখে হাসি ফুটিয়েছে। আমি সেই মানুষটার হৃদয়টাই ভেঙে দিয়েছি। আমি কি কোনো দিন ওর ক্ষমা পাওয়ার যোগ্য হতে পারবো? আমি কি কোনো দিন আমার এই অপরাধের প্রায়শ্চিত্ত করতে পারবো?
কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। বারবার নিজের ভেতরটা অপরাধবোধে ভরে উঠছিল। না জেনে সে ইরার চরিত্র নিয়ে জঘন্য অভিযোগ করেছে, তাকে অপমান করেছে। তার ওপর সেদিনের আচরণ। যতবার সেই রাতটার কথা মনে পড়ছে ততবারই নিজের ওপর ঘৃণা জন্মাচ্ছে আরাফের। মাথাটা নিচু করে ভারী পায়ে সে বাড়ি ফিরে গেল। এরপর কেটে গেল আরও কয়েকটা দিন। এই কয়েকদিনে ইরা আর আরাফের সঙ্গে কোনো যোগাযোগ করেনি, এমনকি বাবার বাড়িতেও যায়নি। এ কদিনে আরাফ যতটা পেরেছে নিজের ভেতরে সাহস সঞ্চয় করেছে। তারপর আবারও সেই এতিমখানায় গেল আরাফ। ভেতরে ঢুকতেই তার চোখ আটকে গেল এক অপূর্ব দৃশ্যে। কয়েকজন ছোট্ট শিশুকে নিয়ে কানামাছি খেলছে এরা। চোখে কাপড় বাঁধা, মুখ ভরা হাসি। চারপাশে বাচ্চাগুলো আনন্দে ছোটাছুটি করছে। আরাফ ধীরে ধীরে এগিয়ে গেল। ঠিক তখনই ইরা হাত বাড়িয়ে সামনে এগোতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল। মুহূর্তের মধ্যে আরাফ ছুটতে গিয়ে তাকে শক্ত করে ধরে ফেলল। হঠাৎ কারো স্পর্শ পেয়ে ইরা ভয় পেয়ে আরাফের শক্ত করে খামচে ধরল। তারপর ধীরে ধীরে চোখের বাঁধন খুলতেই সামনে আরাফকে দেখে বিস্ময়ে বড় বড় হয়ে গেল তার চোখ। কিন্তু পরের মুহূর্তেই সেই রাতের স্মৃতি তাকে কাঁপিয়ে দিল। মুখের হাসিটা মিলিয়ে গেল এক নিমেষেই। আপনি এখানে কেন এসেছেন? আরে তুই থেকে তুমি, আর এখন সোজা আপনি? আপনাকে এখানে আসার অনুমতি কে দিয়েছে? কেন এসেছেন? ওই দিনের ঘটনার জন্য আমি সত্যিই দুঃখিত। বিশ্বাস করো, আমি এমনটা কখনোই চাইনি। তুমি যখন আমাকে কাপুরুষ বলেছিলে তখন রাগে কষ্টে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারিনি। কিন্তু তাই বলে যা করেছি তার কোনো ক্ষমা হয় না। আমি প্রতিটা মুহূর্ত নিজের কাছে অপরাধী হয়ে আছি। এরা কোনো উত্তর দিল না, শুধু নীরবে তাকিয়ে রইল। হুর পাখি, প্লিজ আমাকে একবার ক্ষমা করে দাও। হুর পাখি? হ্যাঁ, তোমার নাম ধরে ডাকতে পারি না। তুমি তো আমার থেকে 6 বছরের বড়, তাই ভাবলাম তোমাকে একটা সুন্দর নামেই ডাকি। তুমি যেমন দেখতে সুন্দর, তার চেয়েও অনেক বেশি সুন্দর তোমার মন। এতদিন আমি সেটা বুঝতেই পারিনি, তোমাকে শুধু কষ্টই দিয়েছি। প্লিজ হুর পাখি, আমাকে ক্ষমা করে দাও। এরা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল আরাফের দিকে। পরক্ষণে কর্কশ কণ্ঠে বলে উঠল, এখান থেকে চলে যান, আর কখনো আমার সামনে আসবেন না। আমি আপনাকে এখন আর একটুও ভালোবাসি না। আমি আপনাকে ঘৃণা করি, বুঝতে পেরেছেন? কথাটা বলেই দ্রুত পায়ে পাশের একটি রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দিল ইরা। আরাফ নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। এই প্রথম সে দেখল ইরা সত্যি তাকে এড়িয়ে যাচ্ছে। বুকের ভেতরটা হঠাৎ করেই শূন্য হয়ে গেল। ঠিক তখনই ছোট্ট একটি বাচ্চা দৌড়ে এসে আরাফের হাত ধরে ফেলল। বাবা, মা কি আপনার উপর রাগ করেছে? হ্যাঁ সোনা, অনেক রাগ করেছে। মা ফুল খুব ভালোবাসে। আপনি কালকে একটা সুন্দর ফুল নিয়ে আসবেন, দেখবেন মায়ের রাগ ভেঙে যাবে। শিশুটার নিষ্পাপ কথায় আরাফের ঠোঁটে ক্ষীণ একটা হাসি ফুটে উঠল। ঠিক আছে, কাল তোমার মায়ের জন্য অনেক সুন্দর ফুল নিয়ে আসবো। এরপর সবার কাছ থেকে বিদায় নিয়ে ভারী মনে বাড়ি ফিরে গেল সে। পরদিন আবারও এতিমখানা এলো আরাফ, হাতে একগুচ্ছ তাজা গোলাপের তোড়া। ভেতরে ঢুকতেই বাচ্চাগুলো আনন্দে দৌড়ে এসে তাকে ঘিরে ধরল। আরাফ ব্যাগ থেকে অনেকগুলো চকলেট বের করে সবার হাতে দিল। মুহূর্তেই বাচ্চাগুলোর মুখে হাসি ফুটে উঠল। যাও তো, তোমাদের মাকে একবার ডেকে নিয়ে আসো। বাচ্চারা এক দৌড়ে ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর তারা টানতে টানতে ইরাকে নিয়ে এলো। ইরা প্রথমে কিছুই বুঝতে পারেনি, কিন্তু সামনে আরাফকে দাঁড়িয়ে থাকতে দেখে তার মুখের হাসি মিলিয়ে গেল। আরাফ ধীরে ধীরে এগিয়ে এসে ফুলের তোড়াটা ইরার দিকে বাড়িয়ে দিল। আমিও তোমাকে এখন ভীষণ ভালোবেসে ফেলছি। হয়তো অনেক আগেই ভালোবেসেছিলাম, শুধু বুঝতে দেরি হয়ে গেছে। আমাকে একবার ক্ষমা করে দাও, আর একটা সুযোগ দাও। কথা দিচ্ছি, জীবনে আর কখনো এমন কোনো কাজ করব না যাতে তোমার চোখে এক ফোঁটা জলও আসে। আমি তো বলেছিলাম এখানে আর আসবেন না, তারপরও কেন এসেছেন? আর এসব আদিক্ষেতা আমার একদম ভালো লাগে না। কথাগুলো বলে ইরা ফুলের তোড়াটা না নিয়ে আবার রুমের দিকে চলে গেল। বাচ্চাগুলো এক দৃষ্টিতে তাকিয়ে রইল দুজনের দিকে। তাদের মধ্যে ছোট্ট একটা মেয়ে ধীরে ধীরে এসে আরাফের হাত ধরল। বাবা, তুমি কি মায়ের কাছে অনেক বড় অন্যায় করে ফেলেছো? প্রশ্নটা শুনে আরাফ মাথাটা নিচু করে ফেলল। তার নীরবতায় যেন উত্তর দিয়ে দিল। ছোট মেয়েটা এগিয়ে এসে আরাফকে জড়িয়ে ধরল। কান্না করো না বাবা, দেখো একদিন মা ঠিকই তোমাকে ক্ষমা করে দিবে। আমি মাকে বলে দিব।
শিশুটার কথাই আরাফা নিজেকে সামলাতে পারল না। সে ছোট্ট মেয়েটাকে বুকে জড়িয়ে ধরতেই চোখ বেয়ে নেমে এলো দুফোঁটা অশ্রু। বাচ্চাটা নিজের ছোট্ট হাতি আরাফের চোখের পানি মুছে দিল। বাবা, কান্না করো না, মা ঠিক তোমার সঙ্গে কথা বলবে। রুমের জানালার আড়াল থেকে সবকিছুই দেখছিল এরা। তার চোখ দুটো অশ্রুতে ভরে উঠেছে। মুখে যতই ঘৃণার কথা বলুক না কেন, নিজের হৃদয়কে তো আর মিথ্যে বলতে পারে না। আজও সে আরাফকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। ইচ্ছে করছিল ছুটতে গিয়ে আরাফকে জড়িয়ে ধরে বলতে, আমি এখনও তোমাকে ভালোবাসি। কিন্তু না, এবার সে চাই আরাফ ভালোবাসার পাশাপাশি একজন নারীর সম্মান, কষ্ট আর অনুভূতির মূল্যও বুঝুক। তাই নিজের মনকে শক্ত করে নিল সে। দেখতে দেখতে আরও কয়েকটা দিন কেটে গেল। একদিন ইরা বাচ্চাদের জন্য অনেক খেলনা, জামা কাপড় আর প্রয়োজনীয় জিনিসপত্র কিনে এতিমখানায় এলো। সারাটা সকাল বাহিরে ঘোরাঘুরি করার কারণে শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল। তার ওপর মাথাটাও প্রচণ্ড ব্যথা করছিল। তাই নিজের রুমে এসে একটু শুয়ে পড়ল। কখন যে চোখ লেগে গিয়েছে সে নিজেও টের পায়নি। আচমকাই বাহিরে থেকে বাচ্চাদের চিৎকার আর দৌড়াদৌড়ির শব্দে ঘুম ভেঙে গেল ইরার। সে হতদন্ত হয়ে উঠে দরজা খুলে বাহিরে বেরিয়ে এলো। কি হয়েছে, তোমরা এইভাবে দৌড়াচ্ছ কেন? কিন্তু কেউ কোনো উত্তর দিল না। উল্টো সবাই হাসতে হাসতে সামনে দৌড়াতে লাগলো। ইরাও তাদের পেছন পেছন ছুটল। হঠাৎ করেই বাচ্চাগুলো এতিমখানার বড় হলরুমে এসে থেমে গেল। ইরা বিস্ময়ে চারপাশে তাকিয়ে রইল। পুরো হলরুমটা রঙিন বেলুন, ফুল আর ছোট ছোট লাইট দিয়ে সাজানো। মাঝখানে বড় বড় অক্ষরে লেখা, হ্যাপি বার্থডে হুর পাখি। দৃশ্যটা দেখে অজান্তে ইরা ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। নিজেরই মনে ছিল না যে আজ তার জন্মদিন। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো খুব চেনা, খুব প্রিয় একটা কণ্ঠস্বর। হ্যাপি বার্থডে মাই হুর পাখি। ইরা ঘুরে তাকাতে দেখলো আরাফ হাঁটু গেড়ে বসে আছে, তার হাতে একগুচ্ছ লাল গোলাপ। জানি আমার উপর তোমার অনেক রাগ, তবু আজকের দিনটা তোমার মুখে একটা হাসি দেখার লোভ সামলাতে পারলাম না। শুভ জন্মদিন হুর পাখি। ইরার বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। ভীষণ ভালো লাগলেও মুখে কোনো অভিব্যক্তি প্রকাশ করলো না, শুধু চুপচাপ ফুলে তোড়াটা হাতে নিল। ঠিক তখনই ইরার বাবা মা, এতিমখানার সবাই আর আরও কয়েকজন পরিচিত মানুষ ভেতরে ঢুকলেন। সবাই একসঙ্গে জন্মদিনের শুভেচ্ছা জানাতেই ইরার চোখ আনন্দে ভিজে উঠল। সুযোগ বুঝে আরব ধীরে ধীরে ইরার সামনে এসে একটি সুন্দর প্যাকেট এগিয়ে দিল। এটা তোমার জন্য, আশা করি আজ অন্তত এটা পড়বে। ইরা কোনো কথা না বলে নিঃশব্দে প্যাকেটটা হাতে নিল। তারপর আরব বাচ্চাদের দিকে তাকিয়ে দুষ্টু হেসে বলল, শোনো শোনা পাখিরা, বলো তো আজ মা কি আমার দেওয়া শাড়িটা পরবে? বাচ্চাদের উচ্ছ্বাস ভরা উত্তর শুনে দূরে দাঁড়িয়ে থাকা ইরার অজান্তেই ছোটের কোণে একচিলতে হাসি ফুটে উঠল। সে যতই নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করুক না কেন, আরাফের এই ছোট ছোট চেষ্টাগুলো তার মনকে ধীরে ধীরে আবারও নরম করে দিচ্ছিল। সবাই একসাথে অনেক আনন্দ করছে। বাচ্চাদের হাসি কোলাহলে পুরো এতিমখানাটা ভরে উঠেছে। ঠিক তখনই রুমের দরজা ধীরে ধীরে খুলে বাহিরে বেরিয়ে এলো ইরা। কালো রঙের শাড়িতে তাকে আজ অসম্ভব সুন্দর লাগছে। হালকা সাজ, খোলা চুল, কপালে ছোট্ট কালো টিপ, যেন কোনো রূপকথার পরী। আরব তখন বাচ্চাদের সঙ্গে দৌড়াদৌড়ি করছিল। হঠাৎই তার চোখ গিয়ে থামলো ইরার ওপর। মুহূর্তের মধ্যে তার পা যেন থেমে গেল। সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মনে মনে বলতে লাগলো, এত সুন্দরও একটা মানুষ হয়? এতদিন কিভাবে আমি এই মানুষটাকে দেখিনি। নিজের থেকে 6 বছরের বড় মামাতো বোনের প্রেমে আমি এভাবে পড়ে যাব কখনো কল্পনাও করিনি। ওকে শুধু সুন্দর বললে ভুল হবে, ওর মনটা তার চেয়েও 1000 গুণ বেশি সুন্দর। আমি সত্যিই অন্ধ ছিলাম। ইরা লাজুক হেসে দাঁড়িয়ে আছে। কালো শাড়িটা ছিল আরফের সবচেয়ে প্রিয় রং, আর সেই রঙেই আজ তার হুর পাখিটাকে এতটা অপূর্ব লাগবে সে কখনো ভাবেনি। ধীরে ধীরে ইরার সামনে এসে দাঁড়ালো আরব। লজ্জায় ইরা মাথাটা নিচু করে ফেললো। আরব সব শান্ত কণ্ঠে বলতে শুরু করলো, আমাকে ক্ষমা করে দাও হুর পাখি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। মানুষ ভুল করলে আর সত্যিকারের অনুতপ্ত হলে আল্লাহ তাকে ক্ষমা করেন। তাহলে তুমি কি আমাকে একবার ক্ষমা করতে পারো না? বিশ্বাস করো, প্রতিটা রাত আমার কাছে অভিশাপ হয়ে গেছে। চোখ বন্ধ করলেই সেই রাতটার কথা মনে পড়ে। মনে হয় আমি নিজের হাতে আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত ভেঙে দিয়েছি। আমি যাকে নিজের থেকেও বেশি ভালোবাসতাম, যাকে অন্ধের মতো বিশ্বাস করতাম, সেই আরিফা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। শুধু সে না,
আমার সবচেয়ে কাছের বন্ধু শিহাবও আমাকে পেছন থেকে ছুরি মেরেছে। তারা 1 বছর ধরে আমার অজান্তে সম্পর্কে ছিল, অথচ আমি কিছুই জানতাম না। সেদিন যখন ওদের দুজনকে একসাথে দেখলাম, আমার পৃথিবীটাই যেন ভেঙে পড়েছিল। তারপর তোমাকে মনে পড়ল, তুমি শাড়ি পরে বাইরে গিয়েছিলে, অথচ আমাকে কিছুই বলনি। তখন আমার মাথা কাজ করছিল না, মনে হচ্ছিল সবাই বুঝি আমাকে ঠকায়। সেই রাগ, সেই কষ্ট, সেই ভাঙাচোরা মন নিয়েই তোমার উপর অন্যায় করে ফেলেছিলাম। কিন্তু আজ বুঝতে পারছি, দোষটা কখনো তোমার ছিলই না, দোষটা ছিল আমার চোখে, আমার চিন্তায়। আমি সবসময় ভেবেছিলাম তুমি আমার সিনিয়র, আমার মামাতো বোন, তাই আমাদের সম্পর্কটা কখনো স্বাভাবিক হতে পারে না। আবার যেভাবে তুমি আমাকে বিয়ে করেছিলে, সেটাও আমি ভুলভাবে বিচার করেছি। অথচ আমি বুঝতেই পারিনি তোমার ভালোবাসাটা কতটা নিঃস্বার্থ ছিল। আমি যখন তোমার থেকে দূরে সরে যেতে চেয়েছি, তখনও তুমি আমার জন্য দোয়া করেছো, আমার নামে এতিমখানা বানিয়েছো, এতগুলো অসহায় শিশুকে ভালোবেসেছো। আর আমি শুধু তোমাকে কষ্টই দিয়েছি। কথাগুলো বলতে বলতে আরব ধীরে ধীরে ইরার 2 হাত নিজের হাতে তুলে নিল। তার চোখ বেয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা অশ্রু। জানো, তোমাকে কষ্ট দেওয়ার পর আমি বুঝেছি ভালোবাসার মানুষকে হারানোর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর। আমার প্রতিটা দিন, প্রতিটা রাত শুধু তোমাকে ভেবেই কেটেছে। তোমার নীরবতা আমাকে শাস্তি দিয়েছে। তখনই বুঝেছি এতদিন আমি তোমাকে কতটা কষ্ট দিয়েছিলাম। আজ তোমার জন্মদিন, আমি চাই এই দিনটা শুধু তোমার জন্মদিন হিসেবেই না, আমাদের ভালোবাসার নতুন শুরুর দিন হিসেবেও মনে থাকুক। একবার, শুধু একবার আমাকে সুযোগ দাও, কথা দিচ্ছি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সম্মান, তোমার হাসি আর তোমার ভালোবাসাকে আগলে রাখবো। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না হুর পাখি। আমি সত্যি এখন তোমাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আরাফের প্রতিটি কথাই নীরবে শুনছিল ইরা। একসময় তার চোখ দুটো অশ্রুতে ভরে উঠল, বুকের ভেতরটা কাঁপছে, কিন্তু এবার আর সে নিজের অনুভূতিকে এত সহজে প্রকাশ করতে চাইল না। শেষ হয়েছে তোমার কথা? হ্যাঁ, তবে একটা কথাই বলবো, আমি সত্যি অনুতপ্ত। অনুতপ্ত? আরব মাথা নাড়ল। কথাগুলো বলতে ইরার কণ্ঠ কেঁপে উঠল। জানো, একটা কাচের গ্লাস ভেঙে ফেলার পর যদি কেউ সরি বলে, তাহলে কি গ্লাসটা আগের মতো জোড়া লাগে? লাগে না, আমি জানি। লাগে না, দাগ থেকে যায়। আমার মনটাও ঠিক সেরকম। তোমার একটা রাতের রাগ আমার পুরো জীবনটাই বদলে দিয়েছে। আমি জানি, আর সেই কারণেই প্রতিদিন নিজেকে ঘৃণা করি। না, তুমি এখনো জানো না, শুধু নিজের অপরাধ বোধটাই বুঝেছো, কিন্তু আমি কি হারিয়েছি সেটা বোঝোনি। কি হারিয়েছো তুমি? আমি আমার সবচেয়ে নিরাপদ মানুষটাকেই হারিয়েছি, যাকে ভালোবেসে পুরো পৃথিবীর বিরুদ্ধে গিয়েছিলাম। একদিন সেই মানুষটার কাছেই নিজেকে সবচেয়ে অসুরক্ষিত মনে হয়েছে। আরব মাথা নাড়ল। কথাগুলো বলতে ইরার কণ্ঠ কেঁপে উঠল। জানো, সেদিন ওয়াশরুমে আমি 2 ঘন্টা ছিলাম কেন? কারণ বারবার মনে হচ্ছিল যত পানি ঢালি আমার কষ্টটা বুঝি ততই কমবে, শরীরের সেই অন্যায় ক্ষত বুঝি মিলিয়ে যাবে। আমার শরীর না, নিজের ভেঙে যাওয়া বিশ্বাসটা ধুয়ে ফেলতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আরব চোখ বন্ধ করে ফেলল, বুকের ভেতরটা যেন ছিঁড়ে যাচ্ছে। আমাকে আর কিছু বলো না হুর পাখি, আমি নিজেকেই সহ্য করতে পারছি না। না, আজ সব শুনবে, কারণ এতদিন শুধু আমি কেঁদেছি, আজ তোমাকেও আমার কান্নার কারণ জানতে হবে। তুমি জানো আমি কেন এতদিন তোমার সামনে আসিনি? কারণ আমি ভয় পেতাম, তোমাকে দেখলেই সেই রাতটার কথা মনে পড়তো। তারপরেও প্রতিদিন তোমার জন্য দোয়া করেছি। আল্লাহর কাছে শুধু একটা কথাই বলেছি, আমার মানুষটা যেন ভালো থাকে। আরাফ এবার আর নিজেকে ধরে রাখতে পারল না, হাঁটু গেড়ে বসে পড়ল। আমি তোমার যোগ্য নই ইরা, কিন্তু বিশ্বাস করো, জীবনের শেষ দিন পর্যন্ত আমি এই ভুলের শাস্তি মাথা পেতে নেব। তবুও একবার, শুধু একবার আমাকে তোমার বিশ্বাসটা আবার গড়ে তোলার সুযোগ দাও। ইরা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে নিজের হাতটা আরাফের হাত থেকে সরিয়ে দিল। ক্ষমা একদিন হয়তো করব, কারণ ইসলাম ক্ষমা করতে শিখিয়েছে। কথাটা শুনে আরাফের চোখে আশার আলো জ্বলে উঠল। কিন্তু ক্ষমা করে দিলেই সবকিছু আগের মতো হয়ে যায় না। আমার বিশ্বাসটা ভেঙেছে, আর সেই বিশ্বাস ফিরিয়ে আনতে শুধু একটা সরি যথেষ্ট নয়।
যদি সত্যিই আমাকে ভালোবেসে থাকো তাহলে প্রমাণ করে দেখাও। এমনভাবে প্রমাণ করো যেন একদিন আমি নিজেই এসে তোমার হাতটা ধরে বলি, চলো এবার বাড়ি যাই। ইরা প্লিজ একবার আমার কথা শোনো। আর কি শুনবো? যেদিন আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলে সেই দিনই সব উত্তর শেষ হয়ে গেছে। আমি জানি আমি ভীষণ বড় অন্যায় করেছি। প্রতিটা মুহূর্ত সেই ভুলের আগুনে পড়ছি। বিশ্বাস করো আমি নিজের কাছে অপরাধী। অপরাধী? অপরাধী শব্দটা খুব ছোট। যাকে ভালোবেসে নিজের সম্মান, নিজের অহংকার সব বিসর্জন দিয়েছিলাম, সেই মানুষটাই আমাকে সবচেয়ে বেশি অপমান করেছে। আমি তোমার ক্ষমার যোগ্য নই, তবুও তোমার কাছে এসেছি কারণ তোমাকে ছাড়া বাঁচাটা আমার কাছে শাস্তির মতো। আমারও তো কষ্ট হয়েছে আরাফ, কিন্তু সেই কষ্টে আমি কাউকে দোষ দেইনি, কাউকে অপমান করিনি। আমি বদলে গেছি ইরা। তোমাকে হারানোর ভয় আমাকে বুঝিয়েছে ভালোবাসা জোর করে পাওয়া যায় না, সম্মান দিয়েই অর্জন করতে হয়। বদলে গেছো কিনা সেটা সময় বলবে। কথায় আর বিশ্বাস করতে শিখিনি আমি। ইরার চোখের কোণে জল চিকচিক করলেও সে নিজেকে শক্ত রাখলো। আরাপ মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইল। ইরা চলে যাওয়ার পরও আরাপ অনেকক্ষণ একই জায়গায় দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতরটা অদ্ভুত এক শূন্যতায় ভরে গেছে। আজ সে বুঝেছে ক্ষমা চাওয়া যতটা সহজ, ভেঙে যাওয়া বিশ্বাস ফিরিয়ে আনা ঠিক ততটাই কঠিন। বাচ্চাগুলো ধীরে ধীরে আরাফের কাছে এগিয়ে এলো। হ্যাঁ সোনা, আর সেই রাগ করার অধিকারও শুধু তোমার মায়েরই আছে। তুমি কেঁদো না বাবা। মা বাইরে থেকে যত রাগ দেখায়, রাতে কিন্তু তোমার জন্য দোয়া করে। বাচ্চাটার কথা শুনে আরাপ অবাক হয়ে তাকালো। কি বললে? আমরা অনেকবার দেখেছি মা নামাজ শেষ করে হাত তুলে শুধু তোমার জন্য দোয়া করে, তারপর চুপচাপ কাঁদে। কথাগুলো শুনে আরাফের চোখ আবার ভিজে উঠল। যে মানুষটাকে সে এত কষ্ট দিয়েছে, সেই মানুষটাই এখনো তার জন্য আল্লাহর কাছে দোয়া করে। আরাফ আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। হে আল্লাহ, এমন একজন মানুষকে কষ্ট দিয়ে আমি কত বড় অন্যায় করেছি। তুমি শুধু আমাকে এতটুকু তৌফিক দাও যেন আমি ওর সব কান্নার বদলে সারা জীবন হাসি দিতে পারি। অন্যদিকে ইরা নিজের রুমে এসে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। বিছানার এক কোণে বসে চোখের জল আর আটকে রাখতে পারল না। কেন আবার এলে আরাফ? এত কষ্টে তো নিজেকে সামলাতে শিখেছিলাম, আবার কেন সব অনুভূতিগুলো জাগিয়ে দিলে? ইরা জানালার পাশে গিয়ে দাঁড়ালো। দূরে এতিমখানার উঠোনে আরাফকে ধীরে ধীরে চলে যেতে দেখলো। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলেও নিজেকে শক্ত রাখলো সে। না, এইবার এত সহজে সব ভুলে গেলে হবে না। ভালোবাসা শুধু পাওয়ার নাম নয়, সম্মান আর বিশ্বাসেরও নাম। যদি সত্যিই বদলে গিয়ে থাকো তাহলে সেটার প্রমাণ তোমাকেও দিতে হবে। এদিকে আরাফ চোখের জল মুছে বাইকে উঠে বসলো। বাইকে স্টার্ট দেওয়ার আগে শেষবারের মতো এতিমখানার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, অপেক্ষা করো হুর পাখি, এবার আমি কথায় নয় কাজে প্রমাণ করব আমি সত্যি বদলে গেছি। আরাফ প্রায় প্রতিদিনই এতিমখানায় আসতো। বাচ্চাদের সঙ্গে খেলতো, হাসতো, গল্প করত। কখনো তাদের জন্য নতুন জামা, কখনো বই খাতা, আবার কখনো পছন্দের খাবার কিনে দিত। এতিমখানা থেকে বের হয়ে সে মসজিদে চলে যেত। প্রতিদিন নামাজ শেষে আল্লাহর কাছে কাঁদত, নিজের ভুলের জন্য তওবা করত। সে বুঝে গিয়েছিল এরা তার স্ত্রী হলেও তার সম্মান, অনুভূতি আর বিশ্বাসকে আঘাত করা ছিল বড় অন্যায়। তাই সে শুধু আল্লাহর কাছেই নয়, নিজের বিবেকের কাছেও প্রতিদিন ক্ষমা চাইত। একদিন অফিস শেষ করে আরব যখন এতিমখানার দিকে যাচ্ছিল, আচমকাই তার সামনে এসে দাঁড়ালো আরিফা। আরাফ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে খুব বড় ভুল করেছি। যাকে পাওয়ার জন্য তোমাকে ছেড়ে দিয়েছিলাম, সেই আজ আমাকে ছেড়ে চলে গেছে। প্লিজ আমাকে আরেকটা সুযোগ দাও। আমি এবার তোমার সব কথা শুনবো। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আরিফ শান্ত দৃষ্টিতে কিছুক্ষণ আরিফার দিকে তাকিয়ে রইল। তারপর ঠোঁটের কোণে এক টুকরো তিক্ত হাসি ফুটে উঠল। তুমি সত্যি ভাবছো আমি তোমাকে আবার আমার জীবনে ফিরিয়ে নেব? প্লিজ একবার সুযোগ দাও। আমার কোনো চাওয়া পাওয়া নেই, শুধু তোমার পাশে থাকতে চাই। সব ভুলের ক্ষমা হয় আরিফা, কিন্তু বিশ্বাসঘাতকতার ক্ষমা হয় না। তুমি শুধু আমাকে ছেড়ে যাওনি, আমার বিশ্বাসটাকেও ভেঙে দিয়েছিলে। যেদিন টাকার জন্য, স্বার্থের জন্য আমাকে ছেড়ে অন্য কারো হাত ধরেছিলে, সেদিনই তুমি আমার জীবনে শেষ হয়ে গেছো। আমি আমার ভুল বুঝতে পেরেছি আরাফ।
ভুল বুঝেছ সেটা ভালো কথা, কিন্তু কিছু ভুলের মূল্য সারা জীবন দিতে হয়। এক সময় এই হৃদয়ে শুধু তুমি ছিলে, আর সেই তোমার জন্যই আমি আমার বিবাহিত স্ত্রীকে অবহেলা করেছি, তাকে কষ্ট দিয়েছি, তার ভালোবাসার মূল্য দেইনি। আজ বুঝেছি ভালোবাসা কাকে বলে। আরাফের চোখে ভেসে উঠল ইরার মুখ। ইরার মন তোমার মতো ছোট নয়, ওর হৃদয় আকাশের মতো বিশাল, সমুদ্রের মতো স্বচ্ছ। এত কষ্ট দেওয়ার পরও সে আমার জন্য দোয়া করেছে, আর তুমি আমার পাশে থেকেও আমার পিঠে ছুরি মেরেছিলে। তাহলে আমার জন্য তোমার মনে আর কিছুই নেই? না, মায়া নেই, ভালোবাসা নেই, শুধু একটা শিক্ষা আছে। আজ আমি শুধু একজনকেই ভালোবাসি, আমার স্ত্রী, আমার ইরা। তাকে নিয়েই বাকি জীবন কাটাতে চাই। তাই তোমাকে একটা অনুরোধ করছি, আর কোনোদিন আমাদের জীবনের মাঝে ফিরে আসার চেষ্টা করো না। কথাগুলো বলে আরাফ এক মুহূর্তও দাঁড়ালো না, ধীর পায়ে সামনে এগিয়ে গেল। আরিফা রাস্তার ধারে বসে পড়ল। নিজের ভুলের ভারে তার চোখ থেকে টপ টপ করে জল পড়তে লাগলো। আজ সে বুঝতে পারল, বিশ্বাস হারালে শুধু মানুষ নয়, পুরো জীবনটাই হারিয়ে যায়। অন্যদিকে আরাফ সোজা এতিমখানায় পৌঁছে গেল। গেট দিয়ে ভেতরে ঢুকতেই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। বাবা এসেছে, বাবা এসেছে, বাবা এসেছে। আরাফ মুচকি হেসে একে একে সবার মাথায় হাত বুলিয়ে দিল নিজের। তাদের নিষ্পাপ মুখগুলো দেখতেই তার বুকটা হালকা হয়ে গেল। দূরে দাঁড়িয়ে এরা সবকিছু নীরবে দেখছিল। আরাফ যে আজ অতীতকে পেছনে ফেলে সত্যির সামনে এগিয়ে যেতে শিখেছে, সেটা তার চোখ এড়ালো না। বাচ্চাদের সঙ্গে অনেকটা সময় কাটিয়ে বিদায় নেওয়ার আগে সে প্রতিদিনের মতো একটা টকটকে লাল গোলাপের তোড়া হাতে নিয়ে ধীরে ধীরে ইরা রুমের সামনে এসে দাঁড়ালো। দরজার ওপাশে যে মানুষটা আছে তাকে দেখার অধিকার আজও তার নেই। তবু প্রতিদিন এই দরজার সামনে এসে তার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। আরাফ খুব যত্ন করে গোলাপের তোড়াটা দরজার সামনে রেখে দিল। কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে রইল। তারপর মাথাটা নিচু করে শান্ত কাপা কণ্ঠে বলল, আমাকে ক্ষমা করে দিও হুর পাখি। আমি জানি শুধু একটা সরি দিয়ে আমার অপরাধের প্রায়শ্চিত্ত হবে না, তবুও প্রতিদিন এই আশাতেই বেঁচে থাকি, হয়তো একদিন তুমি আমাকে ক্ষমা করবে। আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি, এতটাই ভালোবাসি যে এখন আমার প্রতিটি দোয়া, প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা স্বপ্নে শুধু তুমি আছো। ভালো থেকো হুর পাখি। কথাগুলো বলেই আরাফ আর এক মুহূর্ত দাঁড়াতো না। ধীরে ধীরে ঘুরে এতিমখানার গেটের দিকে হাঁটতে শুরু করলো। এটাই ছিল তার প্রতিদিনের অভ্যাস। প্রতিদিন একটা লাল গোলাপ, প্রতিদিনই একই কথা, আর প্রতিদিনই একই অপেক্ষা। অন্যদিকে দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা ইরানির শব্দে আরাফের প্রতিটি কথা শুনত। শব্দ করে কোনো উত্তর দিত না, কিন্তু প্রতিটা শব্দ যেন তার বুকের ভেতর গভীরভাবে গিয়ে আঘাত করত। আরাফের কণ্ঠস্বর কানে আসা মাত্রই ইরার বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠত। মনে হতো হৃদস্পন্দনগুলো যেন হঠাৎ করে দ্রুত হয়ে গেছে। সে আলতো করে দরজার গায়ে হাত রাখত। চোখ দুটো কখন যে অশ্রুতে ভরে উঠত সে নিজেও বুঝতে পারত না। সারাদিনের ব্যস্ততার মাঝেও এই কয়েকটা মুহূর্তের জন্যই অপেক্ষা করে থাকতো ইরা। নিজেকে হাজারবার বোঝাতো, আজ আর অপেক্ষা করব না। কিন্তু বিকেল নামলেই অজান্তেই তার চোখ চলে যেত দরজার দিকে। কখন আসবে আরাফ? কখন বাচ্চাদের সঙ্গে হাসবে? কখন সেই লাল গোলাপটা দরজার সামনে রেখে যাবে? কখন কাপা কণ্ঠে বলবে, আমাকে ক্ষমা করে দিও হুর পাখি? আরাফ চলে যাওয়ার কিছুক্ষণ পর ইরা ধীরে ধীরে দরজাটা খুলত। নিচে রাখা লাল গোলাপের তোড়াটা দুই হাতে তুলে নিত, ফুলগুলোর ওপর আলতো করে হাত বুলিয়ে দিত, যেন ওগুলোতে এখনও আরাফের স্পর্শ লেগে আছে। তারপর জানালার পাশে গিয়ে দাঁড়াতো। দূরে দেখা যেত আরাফ ধীরে ধীরে এতিমখানার গেট পেরিয়ে চলে যাচ্ছে। একবারের জন্য সে পেছনে ফিরে তাকাতো না, হয়তো ভয় পেত যদি তাকিয়েও দেখে ইরা নেই। ইরা কাছের জানালায় হাত রেখে অপলক দৃষ্টিতে আরাফের চলে যাওয়া দেখত। যতক্ষণ না সে চোখের আড়াল হয়ে যেত ততক্ষণ তার দৃষ্টি সে দিক থেকেই সরত না। আরাফ পুরোপুরি অদৃশ্য হয়ে গেলে ইরা গোলাপের তোড়াটা নিজের বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরে খুব আস্তে নিঃশব্দে ফিসফিস করে বলতো, আমিও তোমাকে অনেক ভালোবাসি আরাফ, খুব ভালোবাসি। কিন্তু এইবার আমি চাই তুমি ভালোবাসার সঙ্গে সঙ্গে সম্মান আর বিশ্বাসের মূল্যটাও সারা জীবন মনে রাখো। যেদিন মনে হবে তুমি সত্যিই সেই মানুষটা হয়ে উঠেছো, সেদিন আমি তোমার হাত ধরে বলবো, চলো এবার বাড়ি যাই।
দিনগুলো ধীরে ধীরে বদলাচ্ছিল, কিন্তু একটা জিনিসের কোনো পরিবর্তন হচ্ছিল না। আরাফের অপেক্ষা আর ইরার নীরব প্রতীক্ষা। প্রতিদিন অফিস শেষ করে সে সোজা এতিমখানায় চলে আসে। ঘন্টার পর ঘন্টা বাচ্চাদের সঙ্গে কাটায়, তাদের হাসায়, গল্প শোনায়, পড়তে বসায়। তারপর সবাইকে বিদায় জানিয়ে ধীর পায়ে চলে আসে সেই পরিচিত দরজার সামনে। আজও তার ব্যতিক্রম হলো না। হুর পাখি, আমি জানি তুমি হয়তো এখনও আমার কণ্ঠ শুনতে চাও না, তবু প্রতিদিন না বলে থাকতে পারি না। কারণ তোমাকে ভালোবাসাটা এখন আমার অভ্যাস নয়, ইবাদত হয়ে গেছে। আমি শুধু চাই কোনো একদিন তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলো, আমি আবার তোমাকে বিশ্বাস করি। সেই দিনের জন্যই বেঁচে আছি। কথাগুলো বলেই দরজার সামনে একতোড়া লাল গোলাপ রেখে দিল আরাফ। ফুলগুলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিঃশব্দে একটা দীর্ঘশ্বাস ফেল। আমাকে ক্ষমা করে দিও হুর পাখি, আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। আরাফ ধীরে ধীরে চলে যেতে লাগলো, কিন্তু সে জানতো না দরজার ওপাশে দাঁড়িয়ে প্রতিটা শব্দ বুকের ভেতর জমিয়ে রাখছে ইরা। আরাফের কণ্ঠ শুনলেই ইরার বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে ওঠে। মনে হয় বহুদিনের শুকিয়ে যাওয়া অনুভূতিগুলো আবার ধীরে ধীরে বেঁচে উঠছে। তবু সে নিজেকে শক্ত রাখে, কারণ ভালোবাসার থেকেও তার কাছে বিশ্বাসের মূল্য অনেক বেশি। আরব গেটের দিকে হাঁটতে শুরু করতেই ইরা ধীরে ধীরে দরজাটা খুলে বাহিরে বের হলো। মেঝেতে রাখা গোলাপের তোড়াটা হাতে তুলে নিল। ফুলের পাপড়িতে আলতো করে আঙুল বলিয়ে এক চিলতে হাসলো। প্রতিদিন একই কথা বলো, তবুও কেন যেন প্রতিদিন নতুন লাগে। সে ফুলগুলো বুকের সঙ্গে জড়িয়ে ধরে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। নিচে আরব ধীর পায়ে হাঁটছে, মাথাটা নিচু, যেন প্রতিটা পদক্ষেপে নিজের ভুলের বোঝা বয়ে নিয়ে যাচ্ছে। জানো আরাফ, সারাদিন আমি নিজেকে যতই ব্যস্ত রাখি না কেন, বিকেল হলেই মনটা শুধু একটা শব্দ শোনার অপেক্ষায় থাকে, হুর পাখি। কথাটা বলেই নিজের ঠোঁট কামড়ে ধরল ইরা। অজান্তেই চোখের কোণে পানি জমে উঠেছে। কেন এত দেরি করে এলে আজ? জানো, আমি আজও দরজার ওপাশে বসে তোমার অপেক্ষা করছিলাম। কিন্তু এই কথাগুলো শুধু দেয়ালি শুনল, আরব শুনতে পেল না। প্রতিদিনের মতো আজও আরব একবারও পেছনে ফিরে তাকালো না। সে জানে না জানালার আড়ালে দাঁড়িয়ে থাকা একটা জোড়া চোখ তার চলে যাওয়া পর্যন্ত এক দৃষ্টিতেই তাকিয়ে থাকে। ইরা মৃদু হেসে গোলাপের তোড়াটা নিজের বুকের কাছে আরো শক্ত করে চেপে ধরল। আর একটু সময় নাও আরাফ, আমার ভাঙা বিশ্বাসটা জোড়া লাগাতে দাও। বিকেলের ক্লান্তি নিয়ে নিজের রুমে বিছানায় শুয়েছিল ইরা। সারাটা দিন এতিমখানার বাচ্চাদের নিয়ে ব্যস্ত থাকার পর শরীরটা বেশ খারাপ লাগছিল। জানালার ফাঁক দিয়ে আসা হালকা বাতাসে কখন যে তার চোখে ঘুম নেমে এসেছিল সে নিজেও বুঝতে পারেনি। হঠাৎ করেই টানা কয়েকবার ফোনের রিংটোন বেজে উঠল। প্রথমবার রিং বাজলেও ইরা ঘুমের ঘরে ফোনটা ধরল না। দ্বিতীয়বারও একই অবস্থা, কিন্তু একের পর এক কল আসতেই বিরক্ত হয়ে কপাল কুঁচকে পাশ ফিরে শুয়ে হাত বাড়িয়ে ফোনটা তুলে নিল। আধখোলা চোখে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল আম্মু কলিং। হ্যালো আম্মু। মা, তুই এখনই বাসায় আয়, তোর আব্বুর অবস্থা খুব খারাপ, আমরা কিছুই বুঝতে পারছি না, প্লিজ মা তাড়াতাড়ি আয়। কি বলছো আম্মু? আব্বুর কি হয়েছে? হাসপাতালে নিয়েছো? তুই আগে আয় মা, প্লিজ, আর দেরি করিস না। কথাগুলো বলে ফোনটা কেটে গেল। ওপাশে আর কোনো শব্দ শোনা গেল না। ফোনের স্ক্রিনের দিকে কয়েক সেকেন্ড স্থির হয়ে তাকিয়ে রইল ইরা। মুহূর্তের মধ্যেই তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। বুকের ভেতরটা অজানা আশঙ্কায় ধরফর করতে লাগলো। বিছানা থেকে প্রায় পা লাফিয়ে উঠে পুরো এতিমখানায় ছুটে বেড়াতে লাগলো সে। রাফি, তুলি, সাইমা, কেউ আছো? সবাই কোথায়? আশ্চর্যের বিষয়, এতিমখানার ভেতরটা আজ একেবারেই ফাঁকা। যেখানে প্রতিদিন বাচ্চাদের হাসি কোলাহলে মুখর থাকে, সেখানে আজ যেন নেমে এসেছে অদ্ভুত এক নীরবতা। শুধু রান্নাঘরের দিক থেকে বাসনপত্রের শব্দ ভেসে আসছিল। ইরা দ্রুত সেখানে গিয়ে দেখল কাজের মেয়েটা একা রান্নাঘর গোছাচ্ছে। আপু, বাচ্চারা সবাই কোথায়? আপামনি, পাশের এলাকায় একটা দাওয়াত ছিল, সবাইকে নিয়ে সেখানেই গেছে। কেন আপা, কোনো দরকার? না, তেমন কিছু না। আমার আব্বুর শরীর খুব খারাপ, আমি এক্ষুনি বাসায় যাচ্ছি। ওরা ফিরে এলে একটু দেখে রেখো। আচ্ছা আপা, আপনি চিন্তা করবেন না, আল্লাহ ভরসা, সব ঠিক হয়ে যাবে। কিন্তু সব ঠিক হয়ে যাবে কথাটা যেন ইরার কানে ঢুকলোই না। তার মাথায় তখন শুধু একটা কথাই ঘুরছে, আব্বুর কিছু হয়ে যায়নি তো? ব্যাগটা হাতে নিয়ে এক মুহূর্তও দেরি না করেই এতিমখানা থেকে বেরিয়ে পড়ল সে। রাস্তায় সে একের পর এক রিক্সা থামানোর চেষ্টা করছে, কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো রিক্সাই খালি নেই। সময় যেন আস্থার সঙ্গে নিষ্ঠুর খেলা খেলছে।
অন্যদিকে বই পড়ছিল আরাফ। তখনই তার মোবাইলে কল আসলো। ফোনটা হাতে নিয়ে দেখলো মামি কলিং। আসসালামু আলাইকুম মামি। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুই এখনই আমাদের বাসায় আয়। তোর মামার অবস্থা খুবই খারাপ। দেরি করিস না বাবা। কি হয়েছে মামার, হাসপাতালে নিয়ে গেছেন? তুই আগে আয়, পরে সব বলছি। ফোনটা কেটে যেতেই আরাফের বুকটা কেঁপে উঠল। তাড়াহুড়ো করে বিছানা ছেড়ে উঠে কোনো রকম জামা গায়ে চাপিয়ে বাইকের চাবিটা হাতে নিল। কয়েক মুহূর্তের মধ্যে বাইকের ইঞ্জিন গড়তে উঠল। রাস্তা ফাঁকা থাকায় দ্রুত গতিতে ছুটে চলল সে। কিছু দূর এগোতেই রাস্তার পাশে এক পরিচিত মুখ চোখে পড়ল। ইরা। রাস্তার একপাশে দাঁড়িয়ে বারবার রিকশা থামানোর চেষ্টা করছে সে। চোখে মুখে স্পষ্ট উদ্বেগ আর অস্থিরতা। হুর পাখি, ইরা চমকে তাকালো। তাড়াতাড়ি ওঠো, সময় নষ্ট করো না। আমি রিক্সা পাচ্ছিলাম না। এসব পরে হবে, ওঠো। আজ আর কোনো তর্ক করল না ইরা। পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত বাইকের পেছনে উঠে বসল। আরাপ আর এক সেকেন্ডও সময় নষ্ট করল না। বাইকের গতি মুহূর্তেই বাড়িয়ে দিল। বাতাসের তীব্র ছাপটায় ইরার ওড়নাটা উঠছে। আর বুকের ভেতর দুজনেরই একই প্রশ্ন, কিছু হয়ে যায়নি তো? পুরো রাস্তা জুড়েই নিস্তব্ধতা। কেউ কোনো কথা বলল না, শুধু বাইকের শব্দ আর দুজনের দ্রুত শ্বাস প্রশ্বাস। কয়েক মিনিটের মধ্যেই তারা ইরাদের বাড়ির সামনে পৌঁছে গেল। বাইক পুরোপুরি থামার আগেই ইরা নেমে দৌড়ে গেটের সামনে চলে গেল। আম্মু দরজা খোলো। কাপা হাতে বারবার কলিং বেল চাপতে লাগলো সে। এদিকে আরাপু বাইকটা একপাশে রেখে দ্রুত দরজার সামনেই সে দাঁড়ালো। মামি দরজা খুলুন। মামা। একবার, দুবার, তিনবার বারবার কলিং বেল বাজলেও ভেতর থেকে কোনো সাড়া এলো না। নিস্তব্ধ বাড়িটার দিকে তাকিয়ে ইরা ভয় কাঁপতে লাগলো। বুকের ভেতরটা যেন হঠাৎ করেই ভারী হয়ে উঠল ইরার। সরে দাঁড়াও, আমি দেখি। আরাফ আলতো করে দরজার চাপ দিতে সেটি কিঞ্চিত শব্দ করে খুলে গেল। দরজা খোলার সঙ্গে সঙ্গে দুজন একবার একে অপরের দিকে তাকালো। সে দৃষ্টিতে ছিল অজানা এক ভয়। পর মুহূর্তেই তারা দ্রুত ঘরের ভেতর ঢুকে পড়ল। ঘরের ভেতরটা একদম অন্ধকার। জানালার সব পর্দা টানা। চারদিকে এমন নিস্তব্ধতা যেন বাড়িটাতে কেউ নেই। আব্বু কোথায় তোমরা? একটা কথা বলো। মামা, মামি, আপনারা কোথায়? তবু কোনো উত্তর নেই, শুধু তাদের কণ্ঠের প্রতিধ্বনি ঘরের দেয়ালে ফিরে আসছে। ইরার গলা শুকিয়ে গেল, ভয়ে তার চোখে পানি জমে উঠল। আরাফ, আব্বুর কিছু হয়ে যায়নি তো? আমার খুব ব্যথা করছে, আমি কিছুই বুঝতে পারছি না। কথাটা বলেই ইরা অজান্তেই আরাফের হাত শক্ত করে ধরে ফেলল। এতদিনে দূরত্ব, অভিমান সবকিছু ভুলে সেই মুহূর্তেই সে শুধু ভরসার মানুষটাকেই খুঁজছিল। শান্ত হও হুর পাখি, কিছু হবে না ইনশাল্লাহ। আমি লাইটটা জ্বালাচ্ছি। আরাফ ধীরে ধীরে সুইচ বোর্ডের দিকে এগোতে লাগলো। হাঁটতে হাঁটতে চারপাশে তাকিয়ে তারও কেমন অস্থির লাগছিল। হঠাৎ পুরো বাড়ি একসঙ্গে আলোয় ঝলমল করে উঠল। সবাই একসঙ্গে হ্যাপি অ্যানিভার্সারি। আচমকা চারদিক থেকে ভেসে আসা সেই শব্দে ইরা আর আরাফ দুজনেই চমকে উঠল। বিস্ময়ে তাদের চোখ বড় বড় হয়ে গেল। এক এক করে পর্দার আড়াল, সোফার পেছন আর পাশের রুমগুলো থেকে বেরিয়ে এলো সবাই। ইরার বাবা মা, আত্মীয় স্বজন আর সেই এতিমখানার ছোট ছোট সব বাচ্চা। সবার মুখে হাসি, হাতে ফুল আর রঙিন বেলুন। ঘর জুড়ে রঙিন ফিতা, ঝুলন্ত আলো, অসংখ্য বেলুন আর ফুল দিয়ে সাজানো হয়েছে প্রতিটি কোণা। মাঝখানে একটি বড় স্টেজ, চারপাশে মোমবাতির নরম আলো। স্টেজের ওপরে বড় বড় অক্ষরে লেখা হ্যাপি অ্যানিভার্সারি ইরা অ্যান্ড ইরা লাভ আরাফ। সবাই হাততালি দিচ্ছে। আরাফ আর ইরা এখনো হতভম্ব হয়ে চারপাশে তাকিয়ে আছে। দুজনেরই মুখে বিস্ময়ের ছাপ। আরে, এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? তোরা কি ভাবছিস এই পোশাকে অ্যানিভার্সারি পালন করবি? আম্মু, আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবি পরে, আগে দুজন গিয়ে ফ্রেশ হয়ে আয়। কিন্তু মামি, মামার শরীর খারাপ। আরে পাগল, আমার কিছুই হয়নি। তোদের সারপ্রাইজ দেওয়ার জন্যই এই নাটকটা করতে হয়েছে। সবাই হেসে উঠল। আরাফ আর ইরা একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসল। এতক্ষণে তাদের বুকের ভেতরে ভয়টা কেটে গেল। ইরা, তোর জন্য নতুন শাড়ি রাখা আছে। আর আরাফ, তোর জন্য নতুন পাঞ্জাবি। সবকিছু আমরা আগেই রেডি করে রেখেছি, বুঝলি? আমার জন্য শাড়ি? শুধু শাড়ি না, সব কিছু। যা, তৈরি হয়ে নে আগে। ইরা ধীরে ধীরে শাড়িটা হাতে নিল। আরাফও পাঞ্জাবিটা নিয়ে নিজের রুমের দিকে চলে গেল। দুজনের বুকেই অদ্ভুত এক অনুভূতি কাজ করছে। কিছুক্ষণ আগেও তারা আতঙ্ক নিয়ে এ বাড়িতে ঢুকেছিল, আর এখন পুরো বাড়ি ভরে গেছে আনন্দে। প্রথমে রুমের দরজা খুলে বাহিরে বেরিয়ে এলো আরাফ।
সাদা রঙের পাঞ্জাবিতে তাকে আজ ভীষণ স্মার্ট লাগছে। চুলগুলো সুন্দর করে সেট করা, হাতে একটা ঘড়ি। নিচে নেমে সে চারপাশে তাকিয়ে ইরাকে খুঁজতে লাগলো। ঠিক তখনই সিঁড়ির ওপর থেকে নূপুরের মৃদু শব্দ ভেসে এলো। সবাই একসাথে সেদিকে তাকালো। এক এক করে সিঁড়ি বেয়ে নিচে নামছে ইরা। হালকা গোলাপি রঙের শাড়ি, খোলা চুল, কপালে ছোট্ট টিপ, হাতে কাচের চুড়ি, মুখে কোনো ভারী সাজ নেই। তবু আজ যেন তাকে অন্যরকম সুন্দর লাগছে। আরাফ এক দৃষ্টিতে তাকিয়ে রইল ইরার দিকে। মনে হচ্ছিল সময়টা যেন থেমে গেছে, তার চোখের পলক পড়ছে না যেন। ওয়াও, আমাদের মাকে তো আজকে রাজকুমারীর মতো লাগতেছে। বাচ্চার কথায় সবাই হেসে উঠল। আরাফ লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল, কিন্তু কয়েক সেকেন্ড পর আবারও তাকালো ইরার দিকে। কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন? একটা কথা বললে রাগ করবে? আগে বলো। আজ তোমাকে দেখে মনে হচ্ছে আল্লাহ যেন অনেক সময় নিয়ে তোমাকে সৃষ্টি করেছেন। তোমার এসব কথা শুনে আমি গলে যাব ভাবছো? না, শুধু সত্যিটা বললাম। ইরা মুখ ঘুরিয়ে ফেল। ঠোঁটের কোণে চাপা একটা হাসি ফুটে উঠল। সেটা লুকোনোর চেষ্টা করলো। আচ্ছা, দুজনের রোম্যান্স পরে হবে, আগে কেক কাটা হবে। সবাই মিলে দুজনকে স্টেজের সামনে নিয়ে গেল। বড় টেবিলের ওপর রাখা ছিল হৃদয় আকৃতির বিশাল একটা কেক। তার উপর সুন্দর করে লেখা হ্যাপি অ্যানিভার্সারি ইরা অ্যান্ড আরাফ। আরাফ একবার কেকের দিকে তাকালো, তারপর ধীরে ধীরে ইরার দিকে। ইরাও অজান্তেই তার দিকে তাকিয়ে ফেল। চার চোখ এক হতেই দুজনের ঠোঁটেই অজান্তে একটুখানি হাসি ফুটে উঠল। সব অনুষ্ঠান শেষ হতে হতে রাত অনেকটা নেমে এসেছে। সবাই একে একে বিদায় নিতে শুরু করেছে। ইরার বাবা মা, এতিমখানার বাচ্চারা, আত্মীয় স্বজন সবাই আজকের দিনটা নিয়ে ভীষণ খুশি। চারপাশে এখন শুধু উৎসবের শেষ মুহূর্তের আমেজ। উড় পাখি, এবার যাবে আমার সাথে? ইরা কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর শান্ত চোখে আরাফের দিকে তাকিয়ে মৃদু হাসল। চলো, তবে আজ তোমার বাড়ি না, তাহলে? আজ তোমাকে আমার সবচেয়ে পছন্দের একটা জায়গা দেখাবো। আরাফ আর কোনো প্রশ্ন করল না, নিঃশব্দে গাড়ির দরজা খুলে দিল। ইরা গিয়ে বসতেই সেও ড্রাইভিং সিটে উঠে স্টার্ট দিল। পুরো রাস্তা জুড়ে দুজনের মাঝে অদ্ভুত এক নীরবতা। গাড়ির জানালা দিয়ে রাতের ঠান্ডা বাতাস ভেতরে ঢুকছে। দূরে দূরে রাস্তার লাইটগুলো একটার পর একটা পিছিয়ে যাচ্ছে। মাঝে মাঝে আরাফ আর চোখে ইরার দিকে তাকাচ্ছে, আর ইরা চুপচাপ জানালার বাহিরে তাকিয়ে আছে। প্রায় 40 মিনিট পর ইরা হঠাৎ বলল, এখানেই থামাও। আরাফ গাড়িটা ধীরে ধীরে রাস্তার পাশে থামিয়ে দিল। সামনে একটা ছোট্ট নদী, চারদিকে অসংখ্য গাছ। নদীর পানিতে চাঁদের আলো ঝিকমিক করছে। হালকা বাতাস বইছে। রাত হলে মানুষও খুব একটা নেই। পুরো পরিবেশটাই যেন শান্ত আর মায়াময়। ইরা ধীরে ধীরে গাড়ি থেকে নেমে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। দুহাত বুকের কাছে ভাঁজ করে নদীর দিকে তাকিয়ে রইল। আর আপু গাড়ির দরজা বন্ধ করে ধীর পায়ে ইরার পাশে এসে দাঁড়ালো। কয়েক মুহূর্ত শুধু বাতাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা গেল না। তারপর খুব শান্ত গলায় বলল, আমাকে এখনো মাফ করনি হুর পাখি? প্রশ্নটা শুনে ইরার চোখ দুটো একবার বন্ধ হয়ে গেল। সে গভীর একটা নিঃশ্বাস নিল, তারপর অনেকক্ষণ নীরব থেকে ধীরে ধীরে বলল, আমি তোমাকে অনেক আগেই মাফ করে দিয়েছি। কথাটা শুনি আরাব যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। সে বিস্মিত চোখে ইরার দিকে তাকিয়ে রইল। তাহলে আমাকে এতদিন কষ্ট দেওয়ার কারণ কি ছিল? ইরা মৃদু হেসে নদীর দিকে তাকিয়ে উত্তর দিল, কারণ আমি চাইনি তুমি শুধু সরি বলে নিজের দায়িত্ব শেষ করে দাও। আমি চেয়েছিলাম তুমি যেন আমার কষ্টটা অনুভব করো, বুঝতে পারো? আমি বুঝেছি হুর পাখি, সত্যিই বুঝেছি। প্রতিটা দিন, প্রতিটা রাত আমি নিজের করা ভুলের শাস্তি নিজেই পেয়েছি। তোমার নীরবতা আমাকে যতটা কষ্ট দিয়েছে, তার একটু যদি তোমার কষ্টের সমান হয়, তাহলে আমি জানি আমি সেই কষ্ট পাওয়ারই যোগ্য ছিলাম। ইরা ধীরে ধীরে আরাফের দিকে ফিরল। চাঁদের আলোয় আরাফের চোখ দুটো ভিজে উঠেছে। সেই চোখ আজ আর কোনো রাগ নেই, নেই কোনো অহংকার, আছে শুধু অনুশোচনা আর ভালোবাসা। জানো তোমাকে আমি কেন এখানে নিয়ে এসেছি? না। কারণ এই জায়গাটা আমার খুব প্রিয়। যখনই আমার খুব কষ্ট হতো আমি এখানে চলে আসতাম। এই নদীর পাড়ে দাঁড়িয়ে অনেক কেঁদেছি, তোমার জন্য দোয়া করেছি, আল্লাহর কাছে বলেছি আমার মানুষটা যেন একদিন নিজের ভুলটা বুঝতে পারে। আরাফ নিঃশব্দে মাথাটা নিচু করে ফেলল। তার বুকের ভেতরটা যেন আরো ভারী হয়ে উঠল। আর তুমি এত কষ্ট পাওয়ার পরও আমার জন্য দোয়া করেছো। ভালোবাসা যদি সত্যি হয় তাহলে অভিশাপ দেওয়া যায় না। কষ্ট পেলেও মানুষটার ভালো চাওয়াটাই আগে আসে। আমি তোমাকে ঘৃণা করতে চেয়েছিলাম কিন্তু পারিনি, কারণ ভালোবাসাটা মরে যায়নি,
শুধু আহত হয়েছিল। আরাফের চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আজ থেকে এমন একটা দিনও যাবে না যেদিন তোমাকে সম্মান দেব না। তোমার চোখে আর কোনো দিন কান্না আনবো না। যদি কখনো আমার জন্য তোমার চোখে জল আসে, তাহলে সেটা শুধু আনন্দের জল হবে। প্রতিশ্রুতি দেওয়া সহজ আরাফ, কিন্তু সেই প্রতিশ্রুতি ধরে রাখা খুব কঠিন। জানি, তাই মুখে নয়, কাজ দিয়ে প্রমাণ করব। যতদিন বেঁচে থাকব ততদিন প্রতিটা মুহূর্তে তোমাকে বুঝিয়ে দেব তুমি আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। ইরা কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর ধীরে ধীরে নিজের ডান হাতটা বাড়িয়ে দিল। তাহলে একটা কথা দাও, কি কথা? কোনোদিন রাগের মাথায় এমন কোনো সিদ্ধান্ত নেবে না যেটার জন্য পরে সারা জীবন আফসোস করতে হয়। আর কোনোদিন আমাকে সন্দেহ করবে না। কোনো সমস্যা হলে আগে আমার সাথে কথা বলবে, নীরবতা দিয়ে সম্পর্ক ভাঙবে না। কথা দিলাম, আল্লাহকে সাক্ষী রেখে কথা দিলাম। জানো, তুমি যেদিন আরিফার সামনে দাঁড়িয়ে বলেছিলে আমি এখন শুধু আমার স্ত্রীকে ভালোবাসি, আমার জীবনে ইরা ছাড়া আর কোনো জায়গা নেই, বিশ্বাস করো ঠিক সেদিনই আমি তোমাকে মনে মনে ক্ষমা করে দিয়েছিলাম। আরাফ বিস্মিত চোখে ইরার দিকে তাকিয়ে রইল। সে যেন বিশ্বাসই করতে পারছে না। ইরা মৃদু হেসে এক পায়ে গিয়ে এলো, তার চোখে চিকচিক করছে আনন্দের অশ্রু। আর একটা কথা, কি? আমি তোমাকে ভীষণ ভালোবাসি আরাফ, এতটাই ভালোবাসি যে তোমার উপর রাগ করে থাকতেও আমার ভীষণ কষ্ট হতো। তুমি চলে যাওয়ার পর প্রতিদিন জানলার আড়াল থেকে তোমাকে দেখতাম। তুমি যখন চুপচাপ লাল গোলাপ রেখে বলতে আমাকে ক্ষমা করে দিও হুর পাখি, তখন আমার ইচ্ছে করতো দৌড়ে গিয়ে তোমাকে জড়িয়ে ধরি, কিন্তু নিজেকে থামিয়ে রেখেছিলাম। আচ্ছা, কারণ আমি চাইছিলাম তুমি শুধু আমাকে ফিরে পাওয়ার জন্য নয়, আমাকে সম্মান করার মূল্যটাও বুঝতে শেখো। ইরার কথাগুলো শুনে আরাফা নিজেকে সামলাতে পারল না। ধীরে ধীরে এগিয়ে এসে থেমে গেল ইরার একদম সামনে। দুজনের মাঝখানে যেন শুধু নিঃশ্বাসের দূরত্ব। হুর পাখি, আমি কি এবার তোমার একটু কাছে আসতে পারি? ইরা কিছু বলল না, শুধু লাজুক চোখে একবার তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। ঠোঁটের কোণে ফুটে উঠল মিষ্টি এক হাসি। আজও যদি না বলো আমি জোর করব না, কারণ আমি শিখে গেছি ভালোবাসার জন্যই সম্মানটাই সবচেয়ে বড়। ইরার চোখ আবারও ভিজে উঠল। এই মানুষটাকেই তো সে এতদিন দেখতে চেয়েছিল, যে ভালোবাসতে জানে, সম্মান করতে জানে। এত অনুমতি নিয়ে কাছে আসতে হবে নাকি? আরাফ অবাক হয়ে তাকাতেই ইরা ধীরে ধীরে নিজেই এগিয়ে এলো। এক মুহূর্ত পর আলতো করে নিজের মাথাটা আরাফের বুকে রেখে চোখটা বন্ধ করে ফেল। জানো, এই জায়গাটার জন্যই আমি এতদিন অপেক্ষা করেছি। আরাফ কাপা হাতে খুব যত্ন করে ইরাকে নিজের কাছে আগলে নিল, যেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসটা ফিরে পেয়েছে। আলহামদুলিল্লাহ, আজ মনে হচ্ছে আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। একটা কথা বলবো? আজ থেকে আমি তোমার সেই হুর পাখি হয়ে থাকবো যতদিন বেঁচে থাকি। আর আমি প্রতিদিন নতুন করে তোমার প্রেমে পড়ব। এরা মুচকে হেসে আরাফের হাতটা শক্ত করে ধরল। দুজন পাশাপাশি দাঁড়িয়ে রাতের আকাশের দিকে তাকিয়ে রইল। চারদিকে হালকা বাতাস বইছে, দূরে নদীর ঢেউয়ের শব্দ। মনে হচ্ছিল তাদের জীবনে সমস্ত ঝড় পেরিয়ে অবশেষে শান্তির এক নতুন ভোরের শুরু হয়েছে। চলো হুর পাখি, এবার বাড়ি যাই। মাথা নাড়ালো। হাতের মুঠোয় হাত রেখে তারা ধীরে ধীরে হাঁটতে লাগলো। আরাফ ধীরে ধীরে গাড়ি চালাচ্ছে, মাঝে মধ্যে আর চোখে ইরার দিকে তাকাচ্ছে। আর ইরা জানালার বাহিরে তাকিয়ে থাকলেও বুঝতে পারছিল আরাফের সেই চোরা গোপ্তা দৃষ্টি। কি দেখছো? তোমাকেই। এতক্ষণ দেখেও মন ভরেনি? না, মনে হচ্ছে এতদিন ঠিক মতো দেখাই হয়নি। ইরা হালকা লজ্জা পেয়ে মুখটা ঘুরিয়ে ফেল। রাস্তার দিকে তাকাও, আমাকে পরে দেখবে। আচ্ছা, তবে একটা কথা বলি। বলো। আজকে মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ। কেন? কারণ আল্লাহ আমাকে শুধু একজন স্ত্রী দেননি, আমার ঘরে একটা রহমত দিয়েছেন। ইরা ধীরে ধীরে নিজের হাতটা এগিয়ে দিল, গিয়ার ধারে থাকা আরাফের হাতের উপর আলতো করে রাখলো। আর আমি পেয়েছি এমন একজন মানুষকে যে নিজের ভুল স্বীকার করতে জানে। সবাই সেটা পারে না। আরাফ কয়েক সেকেন্ডের জন্য ইরার হাতের দিকে তাকিয়ে রইল, তারপর মৃদু হেসে হাতটা আলতো করে চেপে ধরল। কিছুক্ষণ পর গাড়ি তাদের ফ্ল্যাটের সামনে এসে থামলো। আরাফ গাড়ি থেকে নেমে ইরার জন্য দরজা খুলে দিল। আজ এত ভদ্রতা? আজ না, আজ থেকে প্রতিদিন। দেখা যাবে। বাসার দরজা খুলে ভেতরে ঢুকতেই সে পরিচিত ঘরটা যেন আজ নতুন লাগছে। এতদিনের দূরত্ব, অভিমান আর ভুল বোঝাবুঝির পর আজ এই ঘরেই তারা নতুন করে জীবন শুরু করবে। হুর পাখি, আজ থেকে এই বাসাটা শুধু একটা ফ্ল্যাট না, এটা হবে তোমার আমার ছোট্ট সংসার।
আর ঘর সুন্দর হয় ইট সিমেন্টে না, সেখানে থাকা মানুষ দুজনের ভালোবাসায়। আরব মুগ্ধ হয়ে তাকিয়ে রইল, মনে মনে শুধু একটাই কথা বলল, হে আল্লাহ, এই মানুষটাকে আমার জন্য নিয়ামত হিসেবে রেখো। আমি যেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ওর সম্মান, বিশ্বাস আর হাসিটা আগলে রাখতে পারি। রাত তখন অনেকটা গভীর, শহরের ব্যস্ততা অনেক আগেই থেমে গেছে, চারদিকে নীরবতা। অথচ সেই নীরবতার মাঝেও দুজন মানুষের হৃদস্পন্দন যেন একে অপরের সাথে কথা বলছে। আজ আর কোনো অভিমান নেই, নেই কোনো দূরত্ব, আছে শুধু নতুন করে শুরু করার অদ্ভুত এক অনুভূতি। কি দেখছো? আমার পুরো পৃথিবীটাকে। পৃথিবী আবার আমি হলাম কবে? যেদিন বুঝলাম তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ, যেদিন বুঝলাম আমার সুখ, আমার শান্তি, আমার জান্নাত সব কিছু শুরু আর শেষ তুমি। কথাগুলো শুনে ইরার গাল লাল হয়ে উঠল। আগে তো এসব বলতে না। আগে ভালোবাসতাম কিন্তু বুঝতাম না, আজ বুঝি ভালোবাসি। জানো হুর পাখি, আমি প্রতিদিন আল্লাহর কাছে একটা দোয়াই করি। কি দোয়া? আল্লাহ যেন আমার জীবনের সব সুখ তোমাকে দিয়ে দেন, আর যদি কোনো কষ্ট লিখেও থাকেন তাহলে সেটা যেন শুধু আমার ভাগ্যেই আসে। ইরা আর নিজেকে সামলাতে পারল না, তার চোখ ভিজে উঠল। এত ভালোবাসো আমাকে? নিজের থেকেও বেশি। যদি কোনোদিন আবার আমার উপর রাগ হয়? তাহলে তোমার হাতটা আরও শক্ত করে ধরবো, কারণ আমি শিখেছি রাগের সময় দূরে নয়, আরও কাছে আসতে হয়। চারিদিকে নীরবতা, জানালার বাহিরে পূর্ণিমার চাঁদের আলো পুরো ঘরটাকে স্বপ্নের মতো করে তুলেছে। জানো হুর পাখি, আজ আমার জীবনের সবচেয়ে সুন্দর রাত। কথাটা বলেই আরব ধীরে ধীরে ইরার দিকে গেল। ইরা লজ্জায় মাথাটা নিচু করে ফেলল, বুকের ভেতরটা কাঁপছে, ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে সে। এতদিনের অপেক্ষা, অভিমান আর ভালোবাসা সব কিছু যেন আজ এক মুহূর্ত এসে মিলেছে। আরব খুব যত্ন করে ইরার মুখের ওপর পড়ে থাকা এলোমেলো চুলগুলো কানের পাশে সরিয়ে দিল। তারপর গভীর ভালোবাসা আর শ্রদ্ধা নিয়ে আলতো করে ইরার কপালে একটি চুমু এঁকে দিল। আলহামদুলিল্লাহ, তোমাকে আবার নতুন করে পেয়েছি। ইরার গালগুলো তখন লজ্জায় রাঙা হয়ে উঠল। সে ধীরে ধীরে চোখ তুলে আরাফের দিকে তাকালো। সে চোখে ছিল অগাধ বিশ্বাস আর নিঃস্বার্থ ভালোবাসা। আরাফ আলতো করে ইরাকে নিজের বুকে টেনে নিল। অনেক ভালোবাসি তোমাকে হুর পাখি, এই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। আমি অনেক ভালোবাসি জুনিয়র। জুনিয়র ডাক্তার শুনি আরাফ হেসে ফেলল। তার হাসি দেখে ইরাও হেসে উঠল। সেই হাসির শব্দে যেন পুরো ঘরের নীরবতাকে মুহূর্তেই আনন্দে ভরিয়ে দিল। হঠাৎই আরাব দুষ্টু হেসে ইরাকে কোলে তুলে নিল। এই কি করছো? নামাও আমাকে। না, আজ আমার হুর পাখিকে আমি এভাবেই নিয়ে যাব। ইরা লজ্জায় আরাফের কাঁধে মুখ লুকিয়ে ফেলল। আরাফ ধীরে ধীরে তাকে নিয়ে ছাদে উঠে গেল। ছাদে পা রাখতেই ইরা তখন বিস্ময়ে থমকে দাঁড়িয়ে গেল। চারপাশে অসংখ্য লাল গোলাপ দিয়ে সাজানো হয়েছে। রঙিন ছোট ছোট আলোয় মালা বাতাসে দুলছে। গোলাপের পাপড়ি দিয়ে তৈরি করা হয়েছে একটি হৃদয়ের আকৃতি। মাঝখানে বড় বড় করে লেখা, আই লাভ ইউ মাই হুর পাখি। চারদিকে হালকা সুগন্ধ ছড়িয়ে আছে। এইসব তুমি করেছো? হ্যাঁ, আমার হুর পাখির মুখের হাসিটা দেখার জন্য। ইরার চোখ যেন পানিতে ভিজে উঠল। আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল তার গাল বেয়ে। আরাব ধীরে ধীরে পেছন থেকে এসে ইরাকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। থুতনি আলতো করে ইরার কাঁধে রেখে ফিসফিস করে বলল, এই পৃথিবীতে যদি কোনো সুন্দর জিনিস থেকে থাকে তাহলে সেটা তুমি। ইরা ঘুরে দাঁড়ালো। দুজনের চোখে চোখ পড়তেই মনে হলো হাজারটা না বলা কথা এক মুহূর্তেই বলা হয়ে গেছে। ইরা তখন মৃদু হেসে দোহা দিয়ে আরাফের মুখ ছুঁয়ে দিল। ধন্যবাদ আমাকে এতটা সম্মান দিয়ে ভালোবাসার জন্য। আবেগে ভেসে গিয়ে ইরা আলতো করে আরাফকে জড়িয়ে ধরল। দুজন কিছুক্ষণ নীরবে একে অপরকে আগলিয়ে রইল। সেই নীরবতাই যেন তাদের সবচেয়ে সুন্দর ভালোবাসার ভাষা। উপরে পূর্ণিমার চাঁদ, চারপাশে লাল গোলাপ, আর মাঝখানে দুটি হৃদয়, যারা অবশেষে সব ঝড়ঝাপটা পেরিয়ে এক হয়ে গেছে। সমাপ্ত। আজকের গল্পটি এখানেই শেষ হলো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।